রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক comes alive. Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। একটা চমৎকার ঘটনা শোনাতে চাই আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার নাম ইমন, বাড়ি শেরপুরের নকলা থানায়। তবে এই ঘটনাটা ঘটেছিল গ্রামে। আমার দোস্ত রাজুর সাথে একটা অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম আমি। সেই পুরনো গ্রামের এক কোনায় পড়ে থাকা একটা বাড়ি, মিস্টার বাড়ি বলে পরিচিত। বাড়িটা নিয়ে ছোটবেলা থেকেই কত গল্প শুনে এসেছি। সন্ধ্যার পর ভেতরে গেলে নাকি আর ফেরা যায় না। এক বুড়ো মানুষ নাকি এখনো সেখানে হাঁটে ছেলের খোঁজে। এসব কাহিনী হেসে উড়িয়ে দিতাম সব সময়। কিন্তু যেদিন গিয়েছিলাম সেদিন থেকে আমার জীবনটাই কেমন পাল্টে গেল। সেদিন ছিল শুক্রবার। আমি আর রাজু দুপুরে বের হয়ে সন্ধ্যার আগেই পৌঁছে গেলাম সেই জায়গায়। আমরা পাশের একটা ছোট ঘরে উঠলাম। আমার পরিচিত প্রতিবেশী ভাই তারেক মিয়া আর পাশে থাকতেন এক দাদি, খুব শান্ত স্বভাবের। তারা দুজনেই আমায় সাবধান করলেন, ইমন, ও বাড়িতে যেও না, ওখানে এখনো রাত হলে কান্নার শব্দ আসে। আমি তখন হেসে বললাম, ভাই, ভূতে ফুতে আমার বিশ্বাস নেই। রাত 12টা 03। আমি আর রাজু তখন জানালার পাশে বসে গল্প করছিলাম। একসময় হঠাৎ বাইরে কুকুরের চিৎকার শুরু হলো। কিছু একটা অস্বাভাবিক ঠান্ডা বাতাস ঢুকে পড়ল ঘরের ভেতর। রাজু আমার কাঁধে হাত রেখে বলল, ইমন, শুনলে কিছু? যেন কেউ ফিসফিস করছে। আমি কান পাতলাম। একটা শব্দ বারবার ভেসে আসছে বাইরে থেকে, আমির, আমার ছেলে আমির, আমাকে ফিরিয়ে দাও। আমার বুক ধরফর করছিল। জানালার বাইরে দেখি একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আমি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে যাই, কিন্তু বাইরে কেউ নেই। তবে মাটিতে পুড়ে যাওয়া একজোড়া পায়ের ছাপ। সেই রাতে আমার হাতে এক জায়গায় জ্বালা করতে লাগলো। ভোরের দিকে হাতটা ফুলে উঠল, আর ওখানে একটা দাগ দেখা গেল। একটা লেখা যেন পুড়ে গায়ে গেঁথে গেছে, আমার আমির কোথায়? আমি তখনও বুঝতে পারিনি আমার সাথে কি হচ্ছে। পরদিন তারেক ভাই এলেন, সাথে দাদি। দাদি আমার হাত দেখে ভয় পেয়ে কেঁপে কেঁপে উঠলেন, তুই মিস্টার সাহেবের ছেলের মতো দেখতে। উনি তো পুড়ে মরেছিলেন, ছেলেকে না পেয়ে পাগল হয়ে গিয়েছিলেন। ঘটনাটা জানার পর থেকে আমি ঘুমোতে পারি না। ঘুমের মাঝে আমি এক পুড়ে যাওয়া ছেলেকে দেখি আয়নায়, আর তার পেছনে সেই ছায়া ফিস ফিস করে ডাকে, আমার ছেলে আমির, তুই কোথায়? আমার নাম ইমন, কিন্তু ওই ছায়া আমাকে চিনে আমির বলে। রাতে এখনো ঘুমোতে গেলে সেই কণ্ঠটা শুনি। ঘটনাটা যখন আমার আর সহ্য করার বাইরে চলে যায়, আমি আর রাজু ঠিক করি কাউকে খুঁজে বের করতে হবে যিনি ওইরকম জটিল অভিশাপ কাটাতে পারেন। তখনই আমার মনে পড়ল গ্রামেই নামি একজন কবিরাজ আছেন। লোকটিকে সবাই বগা কবিরাজ বলে ডাকে। বগা কবিরাজ একজন বয়স্ক মানুষ, চোখ জল জল করছে, মুখের রেখায় ঝলসে যাওয়ার সময়ের ছাপ। গ্রাম জুড়ে তার জাদু টোনা অভিশাপ ভাঙার গল্প ছড়িয়ে রয়েছে, কিন্তু সে একদম সরল ও নিঃসঙ্গ মানুষ। গল্প বললে থামেই না, নিজেই ভুগছেন কত অভিশাপে। আমরা এক সন্ধ্যায় বগার খোঁজে গ্রাম থেকে দূরে তার একাকী ছোট কুঁড়ে ঘরে গেলাম। ঘরটা একেবারে অন্ধকার, চারপাশে সাদা বেগুনি মোমবাতির আলো, মাঝে মাঝে জ্বলে উঠছিল ধোঁয়ার গন্ধ। বগা কবিরাজ প্রথমে খুব ধীর স্থির ভঙ্গিতে আমাদের বললেন, তোমাদের মতো লোকে
এই অভিশাপকে হাসির ফাঁদ ভাবে, তবে এটা একেবারে হাস্যকর নয়। এই অভিশাপ একটা প্রাণঘাতী শক্তি, যে শুধু ওড়ালে হালকা হয় না, তাকে মোকাবেলা করতে হয় শক্ত চেতনায় আর একটা বিশেষ ধরনের মন্ত্র দিয়ে। এই অভিশাপ ওদের মধ্যে যারা মৃতদের নাম কপিরাইট করে ব্যবহার করে, অবশ্যই আমির নামটা একটা শক্তিশালী সেতু হয়ে দাঁড়িয়েছে ওদের জন্য। তুমি যে হিমন, তার সঙ্গে ওই নাম মিশে গেছে, তাই ওরা তোমাকে লক্ষ্য করে। আমাকে দেখিয়ে দিলেন এক ছোট কাগজ, যাতে এক প্রাচীন শিলালিপির মতো লেখা ছিল একটা বিশেষ মন্ত্রের অক্ষর আর সংকেত। এই মন্ত্র পড়তে হবে রাত 12:03, সাথে মোমবাতির চারিদিক থেকে 7 বার ঘুরতে হবে, আর হাত দিয়ে ওই পুড়ে যাওয়া জায়গাটায়, ওই দাগটায় এক ধরনের হরবিন্দু তেল লাগাতে হবে। বকা কবিরাজ আরও বললেন, সবচেয়ে বড় কথা হলো, তোমার মনে ভয় বা সন্দেহ থাকা যাবে না, কারণ সেই ভয়টা ওরা ব্যবহার করে তোমার ওপরে আঘাত করবার জন্য। ওই সময় আমার মনের ভেতরে বিশ্বাস অবিশ্বাস দুটোই জেগে উঠেছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম আর দেরি করলে সব শেষ হয়ে যাবে। আমরা সেই রাতের বেলাতেই মন্ত্রপাঠ শুরু করলাম। প্রথমে বাতি নিভিয়ে সব কাজ করলাম, হাতের দাগে তেল মাখালাম, আর গলায় বগা কবিরাজের দেয়া মন্ত্র সেটা উচ্চারণ করলাম। সেই সময় বাতাস অস্বাভাবিকভাবে থমথমে হয়ে গেল, ঘরটা যেন ভারী হয়ে উঠল, কিন্তু আমি গলার সংকোচন করে মন্ত্র পড়তেই থাকলাম। শেষে একটা অদ্ভুত গরম অনুভব করলাম। এক মুহূর্তের জন্য মনে হলো আমার শরীর থেকে একটা বড় অন্ধকারের ছায়া বেরিয়ে যাচ্ছে। তারপর থেকে সেই ফিসফিসানি আর ভয়াবহ ছায়া, ভয়াবহ ছোঁয়া কমতে শুরু করলো। আমি ধীরে ধীরে ঘুমোতে পারলাম। এভাবেই বগা কবিরাজের সাহায্যে আমি সেই অভিশাপ থেকে মুক্তির প্রথম আলো দেখতে পাই। যাই হোক রাসেল ভাই, ইউটিউবে সবার সাথে শেয়ার করবেন, আমিও শুনে নেব। আপনি একটু সাজিয়ে বলেন। না, আমি সাজিয়ে বলতে পারবো না, কারণ আপনার ঘটনার বিষয়বস্তু তো আমার জানা নেই। আর তার চেয়ে বড় কথা, আপনি যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সেটি আমি আমার নিজের মতো করে সাজাতে পারবো না। আমি কখনোই পারবো না এই কারণ এই ঘটনাটি সম্পূর্ণভাবে আপনার, এবং আপনার রাইট আছে আপনার ভাষায় আপনার মতো করে লিসেনারদের সাথে শেয়ার করার। এবং আপনি চমৎকার লিখেছেন, এখানে আমার সাজানোর কিছু নেই। আপনারা সবাই আমার চাইতে অনেক বেশি ভালো পারেন, ভালো বোঝেন, গুছিয়ে কথা বলতে পারেন, গুছিয়ে লিখতে পারেন। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? Voot.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমরা একটা অডিও ক্লিপে যাব। আশা করছি অডিও ক্লিপটি আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি ভালো আছেন। So this is my first story on Voot.com, and let me tell you one thing, that I was born in Italy but I was raised in Bangladesh. And yeah, I was raised in Bangladesh for 10 years. So আমি যখন আপনার like 7 or 8 আমার যখন বয়স ছিল, তো আমি একটা প্রাইভেট স্কুলে পড়াশোনা করতাম। তো
করার জন্য। তো আমাকে একটা লাইক আমার চাচুর একটা ফ্রেন্ডের কাছে আমাকে এখানে পড়তে পাঠাতো। তো ওনাদের বাসাটা, সো আমি আপনাকে বলতেছি, আমার বাসা হচ্ছে, দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর, আর আমাদের থানা হচ্ছে ভেদারগঞ্জ। সো যখন আমি ওনার কাছে পড়তে যেতাম, তো আমাদের এলাকাটা হচ্ছে কাইসকুড়ি নাম। অ্যান্ড যখন আমি আপনার ওখানে পড়তে যেতাম, তো ওইখানে জায়গাটা এরকম, মানে আমাদের জায়গাটা নর্মাল ছিল, তো বাট উনি যেখানে থাকতো, তো ওনাদের জায়গাটা ছিল একটু লাইক যেখানে মানে রাইস, মানে ভাতের চাউলগুলি মানে চাষ করে। তো ওনাদের বাসাটা হচ্ছে অনেক, মানে ওইখানে অনেকগুলো আর কি এই মানে ভাত চাষ করার অনেক জায়গা, আর ওখানে বাসাগুলো হচ্ছে অনেক দূরে দূরে, একটা বাসা মানে আর একটা বাসার থেকে অনেক দূরে দূরে। তো ওইখানে একটা সিঙ্গেল রাস্তা ছিল, তো আশপাশে মানে দূরে দূরে আর কি মানুষের বাসা। তো ওইখানে একটা বড় একটা জঙ্গলের মতো ছিল, মানে অনেক ভয়ানক না, মানে বাট অনেক বড় একটা জঙ্গল ছিল। সো মানে আপনি একা যাইতে পারবেন, বাট মানে দিনে মানে বেটার আপনি যদি লোকের সাথে ওখানে যান। তো হয়েছে কি এক সময়, তো ওই সময় টাইমটা জানি না, বাট একটা পোকা থাকে, ঝিঝি পোকা মেবি। তো আমরা কি করতাম ওই সময়, তো মানে পোলাপানের মানে যত মানে বাচ্চা টাচ্চা সব মানে আমাদের বয়সে যারা ছিল, তো ওদের কাছে মানে ওদের সাথে আমরা যখন নাকি ওইখানে যাইতাম, তো ওইখানে ওই জঙ্গলের আশপাশে অনেক ওই ঝিঝি পোকাটা ছিল। তো একদিন সবাই, সো একটা ফ্রেন্ড, মানে আমি যেখানে প্রাইভেট পড়ি আর কি, যে আমার মানে চাচুর ফ্রেন্ডের কাছে, তো ওইখানে আমার সাথে ওই ফ্রেন্ডের সাথে পরিচয় হয়। তো আমরা 4-5 জন মানে সবসময় যাইতাম। তো ওইখানে একটা ফ্রেন্ডের ছোট একটা ভাই, তো ছোট ভাই আমাদের থেকে মানে 2-3 বছরের ছোট। তো আমরা সবাই একসাথে ঝিঝি ধরতে যাবো। তো আমরা ওকে বলছি যে তুমি বাসা যাও, আমরা মানে পড়াশোনা মানে আমাদের পড়া শেষ করে তোমাকে ডাকতে মানে ডেকে আনবো, মানে তখন একসাথে যাব। তো আমরা কি করি, সবাই পড়তে গেলাম। তো পড়াশোনা শেষ করে আসলাম, তো আইসা ওর ভাই কি করলো, ওকে আনতে গেছে। তো ওকে আনতে গেছে, আনার পর আপনার ওকে আনতে গেছে। তো ওইখানে বাড়িতে যায় দেখে ওর আম্মু বলতেছে ও তো আসে নাই, তো মেবি ওখানে মানে অলরেডি ধরতে গেছে। তো ফ্রেন্ডটা আসলো, আসার পর আর কি মানে আমরা ওকে বললাম, তো ওকে তো এখানে দেখি না। তো ও আবার আমরা ভাবছি যে হয়তো ও একা ধরতে গেছে, বা মানে আমরা তখন ভিতরে জঙ্গলের ভিতরে কি যাই। তো যাওয়ার পরে আমরা ওকে খুঁজতেছি, আর ঝিঝিও ওইভাবে ধরার জন্য ইয়ে করতেছি। তো ওকে পাই না পরে। তো আমরা আপনার মনে করেন এই হয়তো মানে আমরা ভাবছি যে ও মনে করেন ওর ফ্রেন্ডের সাথে হয়তো ওদের অন্য ফ্রেন্ড মানে এলাকার যত মানে বাচ্চা আছে ওদের সাথে হয়তো খেলতে গেছে। তো এটা হয়নি। তো আমরা অনেকক্ষণ ধরার পরে তো একটু ভিতরে যখন একদম মাঝখানে যাই, তো ওইখানে একটা বড় একটা ওই গাছটার নাম জানি না, মেবি গাব গাছ, একটা গাব গাছ। তো বিশাল বড় একটা গাব গাছ, তো একদম মাঝখানে। তো আমরা যাই দেখি কি ওইখানে মানে ফেন্ট হয়ে গেছে, তো মানে অজ্ঞান হয়ে এখানে পড়ে আছে। তো ও পড়ে আছে, তো আমরা ওকে কি করি, ওকে ধরাধরি করে বাসায় নিই। তো বাসায় নেওয়ার পরে ওকে আর কি ওর আম্মু দেখে তো মানে অনেক মানে শি ওয়াজ ক্রাইং। এন্ড তারপর কি হয়, তো ওকে একটু পানি ওর চেহারার ভিতরে একটু পানি দেয়। পানি দেওয়ার পরে কি করে ও ওঠে। তো ও ওঠার পরে সাথে সাথে কি করে মানে বমি করার সাথে কিন্তু মানে ও ব্লাড, মানে ও বমিটা যাই করছিল ব্লাড, আর ব্লাডের সাথে মানে অন্য কিছু আসতেছিল। তো আমি জানি না সঠিক কি, মানে ওর ভিতরের থেকে আর কি যাই হোক আসতেছিল। তো এটা দেখে কি করে একটা ওই পাশেই মানে ওদের পাশের ঘরটাই হচ্ছে ওই যে মসজিদ, তো ওই মসজিদের হুজুর এখানে থাকে। তো হুজুরকে ডাক দিয়ে আনার পর হুজুর মানে অ্যাম্বুলেন্স অলরেডি কল করে দিছে। তো আপনাকে আগে বলে রাখি, ঘটনাটা হচ্ছে আপনার 2007 বা 2008। I was born in 2002 and হ্যাঁ এটা হচ্ছে তখন 7 বা 8 ওই সময়ের ঘটনা। তো হুজুর আসতে অলরেডি তো অ্যাম্বুলেন্স কল করে দিচ্ছে, তো অ্যাম্বুলেন্স এসে পড়ে। তো হুজুর তখন কিছু আর কি বলে না।
তো অ্যাম্বুলেন্স আসে, আসার পর ও মানে দ্য হোল মানে রোড যে আমরা হাসপাতাল যাওয়ার পর্যন্ত ও মানে থ্রু আপ করে, মানে করতে থাকে সেম ব্লাড। তারপর আমরা কি করি, মানে আমি তো যাইনি, মানে যারা আর কি গেছে, তো প্রথম তারা মানে যেই হাসপাতাল যায়, তুই হাসপাতালে বলে কি মানে এখানে কিছু করতে পারো না, বড় হাসপাতালে নিয়ে যাও। পরে কি করে বড় হাসপাতালে নেয়, তারপর ওর টেস্ট করে লাইক এক্সরে ব্লা ব্লা ব্লা। তারপর কি হয়, একটা ডাক্তার এসে বলে কি মানে একজনকে মানে ফ্যামিলির একজন পুরুষ মানে যে থাকে ওনাকে মানে সাইডে নিয়ে তো বলে যে হয়তো ঢাকা নিয়ে যান, আর নাই তো কোনো হুজুর বা কিছু দেখান, কারণ ওনাকে পুরো খুলে বলে। কারণ এই ঘটনা আপনাকে এটুকু বলছি, অন্য আপনার ইয়াতে যত ঘটনা শুনছি এটার থেকে একদম একদম আলাদা, এই ঘটনাটা আপনি একদম আলাদা। তো ডাক্তারটা এটা বলে যে ওর ভিতরে মানে ওর হাফ মানে যত অর্গান আছে, লাইক একটা হিংস্র প্রাণী যদি মানে কিভাবে একটা পশুকে খেয়ে ফেলে না, তো ওই মানে যখন খেয়ে ফেলে তখন কিরকম দেখা যায়, তো ওর ভিতরে যখন এক্সরে বা যেই মানে পরীক্ষা করে ওইটা দেখে দেন ওর ভিতরে মানে অর্ধেক মানে ওর হাফ ভিতরে, বাইরে তো বোঝা যাচ্ছে না, ভিতরে মানে ওইভাবে কি জানি খেয়ে ফেলছে। তো খেয়ে ফেলার পর তো কি বলে যে হয়তো বাসায় নিয়ে যান, নয়তো আপনারা যদি চান ঢাকা নিতে পারেন। তো কি করছে, তো ওকে ঢাকা আর কি মানে ট্রাই করতেছে ঢাকা নিবে। তো এই যেই আর কি আবার অ্যাম্বুলেন্সে মানে বসায় নিচে ওকে নেওয়ার পর তো ওখানে মানে মারা যায়। তো এখানে ওকে বাসায় নিয়ে আসে। তো এটা তো সবাই আর কি জানে, তো মারা যায় এই ঘটনা এখানে। কিন্তু এর মনে করেন এই মানে 3 বা 4 দিন মানে এই ঘটনা হওয়ার ওকে মানে সবাই ওকে যখন আর কি মানে কবর জানাজা হয়, অনেক মানুষ আছে এই ঘটনা অনেকেই জানে, আমাদের ওখানে এই ঘটনা অনেকেই জানে। তো ওকে যখন আর কি জানাজা দেওয়া হয় অনেক মানুষ আসে, লাইক ইউজুয়ালি অনেক মানুষ আসছে। তো এই ঘটনা এখানে শেষ। তো হয়েছে কি এর 3-4 দিন পর হয় কি, এই বাজার থেকে এক লোক আর কি, আপনাকে ওই লোকের কাহিনী পরে বলতেছি। তো এক লোক কি করে, রাত্র প্রায় 10টার দিকে, এই 9টা-10টার দিকে উনি বাসা যেতে নেয়। তো কি করে উনি সাইকেলটা যেতে নেয়, তো ওইখানে কি করে উনি জঙ্গলের পাশে, তো ওইখানে মানে থামিয়ে উনি আর কি মানে নেচার আর কি উনি প্রস্রাব করার জন্য এখানে যায়, তো জঙ্গলের সাইডে। তো এরপর যখন উনি মানে প্রস্রাব করতে যায়, তো হয় কি, আপনাকে আরেকটা কথা বলতে চাই যে যখন আর কি আমরা ওই মানে ওর ভাইকে নিয়ে যাই, মানে ওদের বাসায় যাই, যখন ওকে আর কি অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, তো কিছু বলে আর কি। তো বলে এরকম যে মানে আমি যখন মানে জিজি ধরতে যাই, তো আমি দেখি একটা মানে, তো জিজি 2 রকমের হয়, একটা হচ্ছে আপনার গ্রিন আর একটা হচ্ছে মানে রেডিশের মতো একটা। তো ওইটা একটু বড় হয়, এটা হচ্ছে কুইন মানে মেবি কুইন জিজি। তো ওইটা দেখে ওইটার পিছনে যায়, তো ওইটার পিছনে তো ফার্স্ট মানে ওইটার সামনে দেখে, তো ওইটার সামনে ওইটার পিছনে করতে করতে ওই বড় গাব গাছটার ওইখানে যখন যায় মানে ওই জিজিটা ভ্যানিশ হয়ে যায়, মানে ওই যেটা আর কি লাইক মানে যখন ওর মানে হুশ আসছে, তো তারপর আর কি আমাদের মানে বলছে যে কি হয়েছে ওর সাথে। তো যখন আর কি আপনারা মনে করেন ওইটা ধরতে যায়, তো ওইটা ভ্যানিশ হয়ে যায়, তো ভ্যানিশ হয়ে ওইটা দেখে না, তো আবারও ব্যাক করতে চায়, কারণ দেখে ওইখানে একা। তো ব্যাক করার পর আপনার ও যখন ব্যাক করতে যায়, তো জিনিসটা আবার সামনে আসে, মানে সামনে আসার পর ও আবার ধরতে যায়, তো ধরতে যায় পরে আবার ওইকে এই ওই গাব গাছটার নিচে নিয়ে যায়। তো নেওয়ার পরে হয় কি, ওই আপনার ওইটা মানে নানান রকমের অন্য অ্যানিমালস এর মানে মতো হয়ে যাইতেছিল, মানে চেঞ্জ হইতেছিল। তো চেঞ্জ হওয়ার পর ওইটা দেখে যখন ডর মানে ভয় পেয়ে ও মানে আইসার পর দৌড়াইতে নেয়। তো তখনই কি হয়, একটা মানে কালো একটা ধোঁয়ার মতো ওর ভিতরের মানে ওর ভিতর দিয়ে মানে পাস হয়ে যায়। তো এটা হচ্ছে মানে ও আর কি যখন আর কি মানে আমার ফ্রেন্ডার ভাই যখন আর কি মানে হুঁশে আসছে মানে বমি করার পর আর কি যখন জিগায়, তো ওইটা বলে। তো এখন আপনার বলতেছি ওই লোকটার কথা, তো লোকটাও সেম, উনি এখানে যখন প্রস্রাব করতে নেয়, তো সেম একটা কালো আবহাওয়া ওনার মানে
হাওয়ার মতো হয়, ওনার ভিতর দিয়ে এবারে পাস হয়ে যায়। তো ওনার ওইটার পর আর কোনো কিছু ওনার মনে নেই। তো কি হয়, তার এই 5-10 মিনিট পর আরো 3-4 জন লোক ওখানে যাইতে নেই, তো দেখে ওখানে উনি পড়ে আছে। তো পড়ে আসার পর তো ওই ঘটনা তো অলরেডি 3 দিন হয়েছে, তো সবাই একটু জানে এরকম ভাবে ওই ছেলেটা মারা গেছে। তো ওনাকে কি করে, তো প্রথম কাজ করে কি, ওই হুজুরটাকে, মানে যে হুজুরটা ওদের বাসায় থাকতো, তো ওই হুজুরটাকে ডাকি দিয়ে আনে। তো ওই হুজুরটা আর কি সূরা মুরা পড়ার পর, তো এটা কিন্তু সবার সামনে হয়েছে, যখন উনি পড়তে নেয় একটা কালো একটা মানে জিনিস ওনার ভিতর থেকে চলে যায়, মানে একদম, মানে ওটা অনেকে ওটাকে ফলো করে, সবাই দেখে ওই জিনিসটা একদম ওই জঙ্গলটা ওই গাব গাছে, মানে একটা কালো একটা ধোঁয়ার মতো ওই গাব গাছে যে আবার মানে এখানে ভ্যানিশ হয়ে যায়। তো তারপর কি হয়, ওই লোকটা আর বাঁচে না, ওই লোকটার ভিতরে আর কি সবকিছু মানে নষ্ট করে দেওয়া গেছে। ওইটা ওনার ভিতরে খায় নাই, বাট মানে সবকিছু নষ্ট করে উনি প্রায় কিছুদিন পর মারা গেছে, মানে 3-4 দিন পর মারা গেছে। তো এরকম হয়। তো ওইখানে তো ওই যে পিচ্ছি ছেলেটা ওর মেবি আঙ্কেল হয়তো, তো ওইখানের মেম্বার আর কি। তো উনি কি করে, ওই জায়গাটা মানে ওই জঙ্গলটাকে একটা মানে ঘেরাও দিয়ে বন্ধ করে রাখে, মানে যেন ওইটার আশপাশে কেউ না যায়। তো হয় কি, এমন করতেছে, তো রাস্তা হয়েছে, সমস্যা হয়েছে কি ওইখানে রাস্তা একটাই, তো এই কারণে তো উনি একটা বড় একটা হুজুর আনার পর আর কি ওইখানে যায়, ওই জঙ্গলে যায়, মানে আরো অনেক মানুষ যায়। তো যখন আর কি এগুলি সব করা শুরু করে, তো মানে উনি আর কি যে সূরা পড়ে আর কি যা করার উনি করে, তখন ওই গাছটার থেকে একটা কালো ধোঁয়া এসে আরেকটা লোকের ভিতরে যায়। তো লোকের ভিতরে যাওয়ার পরে তো ওই লোকটার সাথে আর কি হুজুরটা আর কি কথা মানে হুজুরটা আর কি কথা একটা কনভারসেশন করতেছিল, যে তুমি কেন এখানে আসছো বা কি করতেছো। তো এখন হয়েছে মেন কাহিনী। তো ও থাকতো একটু সামনে, মানে ওর বাসা যেখানে ছিল এখানে একটা জঙ্গল টাইপের, মানে ও যেখানে আর কি মেনলি থাকতো। তো ওইখানে মানে জিনিস কি, ওখানে সবাই জানতো যেন ওইখানে কিছু হইব না, কারণ ওইটা জায়গাটা অনেক মানে ভিতরে আর একটা সাইডে। তো ঢাকা থেকে কিছু মানুষ, মানে ঢাকা থেকে একটা ফ্যামিলি ওখানে এই জায়গাটা কেনার পর আপনারা মনে করেন ওইখানে ঘর করে। তো ওই যে জায়গাটা কি কিনে, ওই যে লোকটা মারা গেল সেকেন্ড টাইম, মানে যে সাইকেল নিয়ে ওখানে, তো ওই বাসাটা যে করে ওটা ওনার বাসা ছিল। তো এরকম হয়, তো সবাই জানতে পারে। তো মানে ওইটা বলতেছে, মানে কালো ধোঁয়াটা আর কি আর একটা লোকের ভিতরে যে বলতেছে এরকম আমি এখানে অনেক বছর ধরে থাকি। তো আমি এখানে অনেক বছর ধরে থাকি, সরি আমি আমার গাড়ির ভিতরে রেকর্ড করতেছি, কারণ বাসায় একটু শব্দ হয় তো এই কারণে। তো আপনার বলে ওই লোকটা যে, মানে ওই আবহাওয়াটা বলে যে আমি এখানে অনেক বছর ধরে থাকি, এখানে তো কেউ আসার কথা না, তো ওরা এখানে আইসে মানে আমার মানে আমি যে গাছটায় থাকতো আর কি, যে আমার মানে বাসা সবকিছু নষ্ট করে দেয়। তো এই কারণে আমি এখানে আইসা করি। তো আর আমি ওই বাচ্চাটাকে আমি কিছু করতাম না, কিন্তু আমার ওই কারণে আমার অনেক মানে ওই যে আমার ঘরটা নষ্ট করে দিয়েছে, এই কারণে আমার অনেক জিদ ছিল। তো এই জিদের কারণে আমি বাচ্চাটাকে মারছি। তো মেইনলি আমার মানে কি মারার ফোকাস ছিল আমার ওই ফ্যামিলিটাকে যারা ওখানে আসে, তো ওদেরকে। কিন্তু আমি যখন মানে আসি, তো ওই প্রথম দিনই বাচ্চাটা ওখানে আসে, এই কারণে আমি আর কি আমি মানে আমার জিদের কারণে আমি ওই বাচ্চাটাকে মেরে ফেলি। তো এখন এটা হওয়ার পর কি হয় আপনার, তো হুজুরটা বলে যে তুমি এখান দিয়ে থাইকো না, কারণ এখানে মানুষের তুমি ডিস্টার্ব করো, তুমি চলে যাও। তো যাইবো না, ওকে অনেক অনেক হুজুর অনেক ইয়া করে, কিন্তু তারপর ও যাইবো না, যে মানে ও বলছে তো যাইবো মানে যাইবো না, জায়গা থেকে যাইবই না। হুজুর ওকে ভয় দেখায় যে তোমাকে আমি মেরে ফেলবো বা তোমাকে বন্দি করবো। তো তারপর বলে আপনি যা করেন, কিন্তু আমি এখান থেকে যাবো না। তো তারপর অনেক জন না মানে নাই। তো হুজুরটা বলছে দেখেন ও তো যাইতেছে না, আর কি করার। পরে ওই মেম্বার কি করছে, তো ওই জঙ্গলটাকে একবারে বন্ধ করে দিচ্ছে, যেন ওইখানে কেউ, এটা এখনো বন্ধ, আপনি যদি ওইখানে এখনো যান ওই জঙ্গলটা এখনো বন্ধ। তো বন্ধ করার পর তো সবাই এখন ওই রাস্তা ওখান দিয়ে আরেকটা রাস্তা করছে, কারণ এখন ওইখানে অনেক মানে রাইসের আর কি চাষ হয়। তো এখনো আপনার ওইখানে এখনো চাষ হয়। তো
এখন আরেকটা রাস্তা হয়েছে, ওই রাস্তাটা একদম কমপ্লিটলি যখন, কারণ ওর মানে আমার ফ্রেন্ডের মানে চাচা আর কি, যাই হোক, তো যখন উনি মেম্বার, তো উনি কি করছে কিছুদিন পর ওইখান দিয়ে আরেকটা মানে সাইড দিয়ে আরেকটা রাস্তা করে দিছে। তো জঙ্গলটা এখন মানে সবসময়ের জন্য বন্ধ। তো রাসেল ভাই, এটাই ছিল আমার একটা ঘটনা। আমার কাছে আরো ঘটনা আছে, আরেকটা ঘটনা আছে, সেটা অনেক বড়। এটা আমার যখন ফার্স্ট ঘটনা, এই কারণে আপনাকে মানে ভয়েস দিয়ে, আমি তো লেখার পাই না, আর আমি বাংলা তো পারি না আর কি, এই কারণে আর কি লেখা পাঠাইলাম না। তো যদি আপনি চান, যদি ঘটনাটা আপলোড হয়, তাহলে আমি আপনাকে আরো যেই ঘটনা আমার কাছে আছে আমি আপনাকে ওই ঘটনা পাঠাবো। আর রাসেল ভাই, আমি আপনার এই শোটা মানে যখন আমি দেশে থাকি তখন থেকে আর কি 2010 মেবি 2011 থেকে আমি আর কি স্টার্ট করি, যখন আর কি আমি ঢাকা থাকি। তো আপনার শোটা যখন মানে বন্ধ হয়ে যায়, তো আমি কি করতাম, মানে আপনার আগের যে শোগুলো আছে ওগুলি ডাউনলোড করে আবার মানে শুনতাম। কারণ আপনার এই শোটা আমার জন্য এরকম, আমি জব করি, জবেও মনে করেন মানে একটা ইয়ারফোন লাগিয়ে আমি শুনতে থাকি, এখনো মানে শুনি। আর আশা করছি আপনার এই শোটা সবসময় কন্টিনিউ রাখবেন, ভালো থাকবেন। আর যদি চান আমাকে যদি ইয়ার স্টোরিটা আপলোড দেন, তাহলে আমাকে বললেন। আর যদি চান তো আপনাকে আমি আরেকটা বড় ঘটনা আছে, ওইটা আপনাকে বলবো। ওকে, আল্লাহ হাফেজ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। এখন যে ঘটনাটা পড়ে শোনাবো, সেই ঘটনাটির নাম 11 নম্বর ফ্ল্যাট। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি কয়েকটি পর্বে পাঠিয়েছেন। আমি একসাথে সব পর্বগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি, আশা করছি ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নাম করিম, আমি ঢাকা থেকে বলছি। আজকে আমি আপনাদের কাছে 11 নম্বর ফ্ল্যাটের ঘটনা লিখে পাঠাচ্ছি, আশা করি ভালো লাগবে। ঢাকার উত্তরায় একটি শান্ত পাড়া, যেখানে গাছের ছায়া আর সকালের কুয়াশা মিলে এক নিস্তব্ধ পরিবেশ তৈরি করে। সেখানে দাঁড়িয়ে আছে শান্তিনীড় নামের একটি বহুতল ভবন। এই ভবনের 11 নম্বর ফ্ল্যাট নিয়ে পাড়ায় কথা চলে বহুদিন। কেউ বলে ফ্ল্যাটটা অভিশপ্ত, কেউ বলে রাত হলেই সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। তবে এসব গল্প নাকি সত্যি কেউ জানে না। আমানুল্লাহ একজন মধ্যবয়সী ব্যাংক কর্মকর্তা, তার স্ত্রী সারিনা এবং তাদের 10 বছরের মেয়ে তানিয়াকে নিয়ে এই ফ্ল্যাটে উঠে এলেন গত সপ্তাহে। আমানুল্লাহর চাকরির বদলির কারণে তাদের ঢাকায় আসতে হয়েছে। শান্তিনীড়ের 11 নম্বর ফ্ল্যাটটি তাদের বাজেটের মধ্যে ছিল, আর ভাড়াও ছিল অস্বাভাবিক রকমের কম। আমানুল্লাহ প্রথমে এই কম ভাড়া নিয়ে একটু সন্দেহ করেছিলেন, কিন্তু বাড়িওয়ালা মিস্টার রহমান তাকে আশ্বস্ত করেছিলেন যে এটা শুধুই বাজারের দর কম থাকার কারণে। এই ফ্ল্যাটে কি আগে কেউ থাকতো? আমানুল্লাহ জিজ্ঞেস করেছিলেন। ফ্ল্যাট দেখতে এসেই তার মনে এই প্রশ্ন দেখা দেয়। মিস্টার রহমান হেসে বলেছিলেন, হ্যাঁ থাকতো, তবে তারা বদলি হয়ে গেছে। এখন ফ্ল্যাটটা অনেকদিন খালি পড়ে আছে, আপনারা এলে ভালোই হবে। আমানুল্লাহ আর বেশি প্রশ্ন করেননি। ফ্ল্যাটটা বেশ বড়, 3 বেডরুমের, সঙ্গে একটা বড় বারান্দা আর আধুনিক সুবিধা। তানিয়া তো ফ্ল্যাট দেখে লাফিয়ে উঠেছিল। বাবা, আমাদের ঘরটা ওইটা হবে বলে সে একটা ছোট কিন্তু আরামদায়ক ঘর বেছে নিয়েছিল, যেটার জানালা দিয়ে পাশের পার্কটা দেখা যায়। প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাক চলছিল। আমানুল্লাহ তার নতুন অফিসে ব্যস্ত হয়ে পড়লেন। সারিনা ফ্ল্যাট গোছানো আর তানিয়ার স্কুলের জন্য প্রস্তুতি নিতে লাগলেন।
তানিয়া বাড়ির পাশের পার্কে বিকেলে খেলতে যেত আর সন্ধ্যায় ফিরে এসে তার নতুন ঘরে ছবি আঁকত। তবে তৃতীয় দিনের রাতে একটা ছোট্ট ঘটনা সবার মনে প্রশ্ন জাগালো। রাত তখন প্রায় 11টা। আমানুল্লাহ তার ল্যাপটপে কিছু অফিসের কাজ শেষ করছিলেন। সারিনা রান্নাঘরে পরের দিনের জন্য রান্নার খাবার তৈরি করছিলেন। তানিয়া তার ঘরে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা মৃদু শব্দ শোনা গেল। শব্দটা যেন কাঠের মেঝেতে কেউ হাঁটছে এমন। আমানুল্লাহ প্রথমে ভাবলেন হয়তো তানিয়া উঠে পড়েছে। তিনি ডাকলেন, তানিয়া, তুমি কি করছো? উঠেছ? কোনো উত্তর এলো না। শব্দটা থেমে গেল। আমানুল্লাহ আবার তার কাজে মন দিলেন, কিন্তু কয়েক মিনিট পর আবার সেই শব্দ। এবার শব্দটা যেন ফ্ল্যাটের অন্য প্রান্ত থেকে আসছে, বারান্দার দিক থেকে। আমানুল্লাহ উঠে দাঁড়ালেন। তিনি রান্নাঘরে গিয়ে সারিনাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু শুনেছ? সারিনা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি শব্দ? আমি তো কিছু শুনিনি। না, মানে যেন কেউ হাঁটছে বারান্দার দিক থেকে। সারিনা হাসলেন। তুমি বড্ড বেশি চিন্তা করো। হয়তো বাইরের কোনো শব্দ। এই বাড়ির দেয়াল তো পাতলা, পাশের ফ্ল্যাটের শব্দ আসতেও পারে। আমানুল্লাহ মাথা নাড়লেন, কিন্তু তার মন শান্ত হলো না। তিনি বারান্দায় গিয়ে দেখলেন দরজা বন্ধ, জানালা বন্ধ। বাইরে পার্কের আলো মিটমিট করছে, কিছুই অস্বাভাবিক নয়। তবুও তার মনে হলো যেন কেউ তাকে দেখছে। পরদিন সকালে তানিয়া ঘুম থেকে উঠে বলল, মা, কাল রাতে আমার ঘরের জানালায় কেউ দাঁড়িয়েছিল। সারিনা হেসে বললেন, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। আমরা তো 11 তলায়, কেউ জানালায় দাঁড়াবে কি করে? তানিয়া জোর দিয়ে বলল, না মা, আমি সত্যি দেখেছি। একটা ছায়া ছিল, লম্বা কালো। আমানুল্লাহ আর সারিনা একে অপরের দিকে তাকালেন। তানিয়ার কথায় তাদের মনে একটা অস্বস্তি জাগল, তবে তারা এটাকে শিশুর কল্পনা বলে উড়িয়েও দিলেন। কয়েকদিন পর আমানুল্লাহ বাড়ির কেয়ারটেকার রশিদের সঙ্গে দেখা করলেন। রশিদ এই বাড়িতে প্রায় 10 বছর ধরে কাজ করছে। তিনি বাড়ির সবকিছুই ভালোভাবে জানেন। আমানুল্লাহ তাকে ফ্ল্যাটের কথা জিজ্ঞেস করল। রশিদ ভাই, এই 11 নম্বর ফ্ল্যাটে আগে কারা থাকতো? রশিদের মুখে একটা অস্বস্তি ফুটে উঠল। স্যার, অনেকেই থেকেছে, কিন্তু বেশি দিন কেউ থাকেনি। কেন? লোকে বলে এই ফ্ল্যাটে সমস্যা আছে, রাতে শব্দ হয়। কেউ কেউ বলে তারা ছায়া দেখেছে। তবে আমি এসব বিশ্বাস করি না। কি ধরনের ছায়া? আমানুল্লাহর কণ্ঠে উৎকণ্ঠা। স্যার, আমি কিছু দেখিনি। তবে আগের ভাড়াটিয়া, মানে যারা 3 বছর আগে ছিল, তারা বলতো এই রাতে কেউ ফ্ল্যাটে হাঁটে। একবার তো তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল, ডাক্তাররা কিছু বুঝতেও পারছিল না। তারপর তারা চলে গেল। আমানুল্লাহর মন ভারী হয়ে গেল। তিনি বাড়ি ফিরে সারিনাকে সব বললেন। সারিনা প্রথমে হাসলেন, কিন্তু তারপর বললেন, তুমি এসব কথায় কান দিও না, এটা গুজব। আমরা এখানে ভালোই আছি। কিন্তু সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, তানিয়া চিৎকার করে উঠল। আমানুল্লাহ আর সারিনা দৌড়ে তার ঘরে গেলেন। তানিয়া কাঁপছে, তার চোখে ভয়। কি হয়েছে তানিয়া? সারিনা তাকে জড়িয়ে ধরলেন। মা, আমার জানালায় আবার সেই ছায়া ছিল। এবার সে আমাকে ডাকছিল, বলছিল এখান থেকে চলে যা। আমানুল্লাহ জানালার দিকে তাকালেন, কিছুই নেই। তবুও তার মনে হলো ঘরের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। পরের কয়েকদিন তানিয়া অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর হলো, কিন্তু ডাক্তাররা কোনো কারণ খুঁজে পেলেন না। আমানুল্লাহ সারিনা দুজনেই উদ্বিগ্ন হয়ে পড়লেন। তানিয়া বলতে লাগলো, সেটাতে স্বপ্নে একজন মহিলাকে দেখেছি। সে বারবার বলছে, এই ফ্ল্যাট আমার, তুই এখানে থাকতে পারবি না। আমানুল্লাহ আর সারিনা ঠিক করলেন তারা ফ্ল্যাটের অতীত সম্পর্কে আরও জানবেন। তারা বাড়িওয়ালা মিস্টার রহমানের সঙ্গে কথা বললেন। মিস্টার রহমান প্রথমে এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু আমানুল্লাহর জোরাজুরিতে অবশেষে মুখ খুললেন। দেখুন, এই ফ্ল্যাটে একটা দুর্ঘটনা হয়েছিল প্রায় 15 বছর আগে। একজন মহিলা এখানে থাকতেন, তার নাম ফারিয়া। তিনি একাই থাকতেন। তো একদিন রাতে তার
মৃতদেহ পাওয়া যায়। পুলিশ বলেছিল এটা আত্মহত্যা, কিন্তু পাড়ার লোকেরা বলেছিল এটা হত্যা। তারপর থেকে এই ফ্ল্যাটে বেশ কিছুদিন পরপরই মানুষ চলে যায়, বেশি দিন থাকতে পারে না। আপনি আমাদের এসব কিছু বলেননি কেন? আমানুল্লাহ রেগে গেলেন। আমি ভেবেছিলাম এসব পুরনো গল্প আপনারা নতুন করে শুরু করতে চান, তাই আর বিরক্ত করিনি। আমানুল্লাহর সারিনা সিদ্ধান্ত নিলেন তারা ফ্ল্যাট ছেড়ে চলে যাবেন, কিন্তু তানিয়ার অবস্থা আরো খারাপ হতে লাগলো। এক রাতে যখন আমানুল্লাহর সারিনা তানিয়ার পাশে বসেছিলেন, ফ্ল্যাটের বৈদ্যুতিক আলো হঠাৎ নিভে গেল। তারপর শুরু হলো সেই শব্দ, ঠক ঠক ঠক। এবার শব্দটা আরো জোরালো, আরো কাছাকাছি। আমানুল্লাহ মোমবাতি জ্বালালেন। তিনি আর সারিনা তানিয়াকে জড়িয়ে ধরে বসে রইলেন। হঠাৎ তানিয়া চোখ খুলে বলল, মা, সে এখানে, সে আমাদের চলে যেতে বলছে। কে? সারিনা ভয়ে কাঁপছিলেন। তানিয়া আঙুল তুলে বারান্দার দিকে দেখালো। সেখানে অন্ধকারে একটা কালো ছায়া দাঁড়িয়ে, তার চোখ দুটো যেন জ্বলছে। বারান্দার দিকে দাঁড়ানো সেই কালো ছায়াটি যেন সময়কে স্থির করে দিয়েছে। আমানুল্লাহর হাতে ধরা মোমবাতির আলো কাঁপছিল, তার শিখা যেন অদৃশ্য বাতাসে নড়ছিল। সারিনা তানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে রইলেন। তার চোখে ভয় আর অবিশ্বাস মিশেছিল। তানিয়া কাঁপতে কাঁপতে বলল, মা, ও আমাকে ডাকছে। কি ডাকছে তানিয়া? আমানুল্লাহর গলা কেঁপে গেল। তিনি বারান্দার দিকে এগিয়ে গেলেন মোমবাতি হাতে, কিন্তু তিনি যতই এগিয়ে গেলেন ছায়াটি যেন আরো ঝাপসা হয়ে গেল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর মোমবাতির আলো নিভে গেল। ঘর অন্ধকারে ডুবে গেল। আমান! সারিনা চিৎকার করে উঠলেন, আমি এখানে। আমানুল্লাহ দ্রুত ফিরে এলেন। তিনি তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালেন। আলো পড়তেই দেখা গেল বারান্দায় কেউ নেই, কিন্তু তানিয়া তখনও কাঁপছিল। চলে গেছে, কিন্তু ও বলেছে আমরা যেন এখান থেকে চলে যাই। এসব কি বলছিস তানিয়া? সারিনা তার কপালে হাত রাখলেন। তানিয়ার কপাল গরম। তুই জ্বরে ভুল বকছিস, আমরা কালই তোকে হাসপাতালে নিয়ে যাব। আমানুল্লাহ কিছু বললেন না। তার মনে হচ্ছিল এই ফ্ল্যাটে থাকার নিরাপদ নয়। তিনি সিদ্ধান্ত নিলেন পরের দিন তারা অন্য কোথাও চলে যাবেন। কিন্তু রাত তখনও বাকি ছিল। সেদিন রাতে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু কেউই আর ঘুমাতে পারল না। আমানুল্লাহর সারিনা তানিয়ার ঘরে বসে রইলেন ফোনের আলো জ্বালিয়ে। তানিয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু তার ঘুমের মধ্যেও সে বিড়বিড় করে কি যেন বলছিল। আমানুল্লাহ কানে হাত পেতে শুনলেন, এটা আমার জায়গা, তুই চলে যা। পরদিন সকালে আমানুল্লাহ তাড়াতাড়ি উঠে পড়লেন। তিনি তানিয়াকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তাররা পরীক্ষা করে বললেন তানিয়ার শারীরিক কোনো সমস্যা নেই, সম্ভবত এটা মানসিক চাপের কারণে হয়েছে। আমানুল্লাহ ডাক্তারের কথায় হতাশ হলেন। তিনি জানতেন এটা শুধু মানসিক চাপ নয়, ফ্ল্যাটে কিছু একটা আছে যা তানিয়াকে প্রভাবিত করছে। ফিরে এসে তিনি সারিনার সাথে কথা বললেন, আমাদের এখান থেকে চলে যেতে হবে, তানিয়ার জন্য এটা নিরাপদ নয়। সারিনা মাথা নাড়লেন, কিন্তু আমরা এত তাড়াতাড়ি কোথায় যাব? আর তানিয়ার স্কুল, তোমার অফিস? আমি সব ম্যানেজ করব, কিন্তু এখানে থাকা যাবে না। আমানুল্লাহর গলায় দৃঢ়তা ছিল। তারপর তিনি আবার রশিদের কাছে গেলেন। রশিদ ভাই, ফারিয়া নামের সেই মহিলার সম্পর্কে আরো কিছু বলুন, তার সঙ্গে কি হয়েছিল? রশিদ এবার পিছু পা হলেন না। তিনি বললেন, ফারিহা বেগম এই ফ্ল্যাটে থাকতেন। তিনি ছিলেন একজন শিক্ষিত মহিলা, কোনো একটা কোম্পানিতে কাজ করতেন। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব ছিল। কেউ বলতো তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে, কেউ বলতো তার সঙ্গে কারো সম্পর্ক রয়েছে। যেদিন তার মৃতদেহ পাওয়া যায়, পুলিশ বলেছিল তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু পাড়ার কিছু লোক বলতে শুরু করলো তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ তদন্ত বন্ধ করে দিয়েছিল, কারণ কোনো সাক্ষী ছিল না। তারপর আমানুল্লাহ জানতে চাইলেন, তারপর থেকে এই ফ্ল্যাটে যারা এসেছে তারা কিছুদিন পরেই চলে গেছে। কেউ বলতো তারা শব্দ শুনেছে, কেউ বলতো স্বপ্নে ফারিহা আসতো। একজন ভাড়াটিয়া তো বলেছিল ফারিহার ছায়া তাকে তাড়া করত। আমানুল্লাহর মাথা ঘুরছিল। তিনি বুঝতে পারছিলেন না এসব কি সত্যি নাকি কুসংস্কার।
কিন্তু তানিয়ার অবস্থা আর সেই ছায়ার কথা ভেবে তিনি আর ঝুঁকি নিতে চাইলেন না। সেদিন রাতে আমানুল্লাহ সারিনা তানিয়াকে নিয়ে বাসার ঘরে বসেছিলেন। তারা ঠিক করছিলেন পরের দিন সকালেই ফ্ল্যাট ছেড়ে একটা হোটেলে উঠবেন, যতক্ষণ না নতুন বাসা পাওয়া যায়। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের পরিবেশ যেন ভারী হয়ে উঠল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, যেন পচা ফুলের গন্ধ। হঠাৎ তানিয়া উঠে দাঁড়ালো। তার চোখ দুটো অদ্ভুত রকমের ফাঁকা। সেখানে তানিয়ার গলা যেন তার নিজের নয়। তানিয়া সারিনা তাকে ধরতে গেলেন, কিন্তু তানিয়া হাত সরিয়ে দিয়ে বারান্দার দিকে হাঁটতে শুরু করলো। আমানুল্লাহ তাকে আটকাতে গেলেন, কিন্তু তানিয়া অস্বাভাবিক শক্তিতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তানিয়া থাম! আমানুল্লাহ চিৎকার করলেন। তানিয়া বারান্দার দরজা খুলে বাইরে দাঁড়ালো। তারপর সে মুখ ফিরিয়ে বলল, এটা আমার ফ্ল্যাট, তোরা এখান থেকে চলে যা। তার গলার স্বর গভীর, রুক্ষ, যেন এক প্রাপ্তবয়স্ক মহিলার। সাইরা কেঁদে উঠলেন। তানিয়া, তুই কি বলছিস? আমানুল্লাহ দ্রুত ফোন বের করে রশিদকে ফোন করলেন। রশিদ ভাই, তাড়াতাড়ি আসুন, তানিয়ার সঙ্গে কিছু একটা হচ্ছে। রশিদ কিছুক্ষণের মধ্যে ছুটে এলেন। তিনি তানিয়াকে দেখে ভয় পেয়ে গেলেন। সাইনা কাঁপতে কাঁপতে বললেন, এটা এটা ফারিয়া বেগমের মতো করে কথা বলছে, কি করবো আমরা? রশিদ বললেন, আমার চেনা একজন কবিরাজ আছেন, তিনি এসব ব্যাপারে জানেন, আমি তাকে ডাকছি। পরদিন সকালে কবিরাজ হাজির হলেন। তিনি ছিলেন বয়স্ক, ধুতি পাঞ্জাবি পরা একজন লোক। নামটা না বলি। তার হাতে একটা পুরনো ব্যাগ, যেখানে নানা রকমের তাবিজ আর ধূপকাঠি ছিল। তিনি ফ্ল্যাটে ঢুকেই বললেন, এই জায়গায় একটা অশান্ত আত্মা আছে, তার কষ্ট এখনো শেষ হয়নি। তিনি তানিয়াকে দেখলেন। তানিয়া তখন শয্যাশায়ী, তার চোখ বন্ধ। কবিরাজ কপালে হাত রেখে কিছু মন্ত্র পড়লেন, তারপর বললেন, এই মেয়ের ওপর একটা শক্তি কাজ করছে, এটা ফারিহা নামের সেই আত্মা, তাকে শান্ত করতে হবে। কিভাবে? আমানুল্লাহ জিজ্ঞেস করলেন। আমাকে তার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ, আপনারা সবাই আমার পাশে থাকবেন। সন্ধ্যায় কবিরাজ ফ্ল্যাটের বসার ঘরে একটা আচার অনুষ্ঠানের আয়োজন করলেন। তিনি মেঝেতে একটা বৃত্ত আঁকলেন, তারপর ধূপ জ্বালালেন। তিনি তানিয়াকে বৃত্তের মাঝে বসালেন। তানিয়া তখনও দুর্বল, কিন্তু সে কথা মতো বসল। কবিরাজ মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। জানলা থেকে একটা হাওয়া এলো, যদিও জানলা বন্ধ। তানিয়া হঠাৎ চোখ খুলল, তার চোখ দুটো লাল। সে হাসতে লাগলো। তোরা আমাকে শান্ত করতে পারবি না, এটা আমার জায়গা। আমানুল্লাহ সারিনা ভয়ে পিছিয়ে গেলেন। কবিরাজ শান্ত গলায় বললেন, ফারিহা, তুমি কেন এখানে আটকে আছো? তুমি কি চাও? তানিয়ার মুখ দিয়ে একটা গম্ভীর কণ্ঠ বেরিয়ে এলো, আমাকে মারা হয়েছে, আমার ন্যায় পাওয়া বাকি। তানিয়ার শরীর থেকে যে কণ্ঠ বেরিয়ে এলো তা শুনে ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। তানিয়ার ওই ছোট্ট মুখে একটা প্রাপ্তবয়স্ক মহিলার গলা। এই কথাগুলো ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে, আর বাতাসে একটা তীব্র ঠান্ডা স্রোত বয়ে গেল। আব্দুল্লাহ তানিয়ার দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু কবিরাজ হাত তুলে তাকে থামালেন। পিছিয়ে থাকুন, এখন তাকে ছোঁয়া ঝুঁকিপূর্ণ। তিনি হাতের তাবিজটা শক্ত করে ধরে আবারও বললেন, ফারিহা, কে তোমাকে মেরেছে? কি চাও তুমি? তানিয়ার মাথা একপাশে কাত হয়ে গেল, যেন কেউ তার শরীর নিয়ন্ত্রণ করছে। তারা আমাকে শান্তি দেয়নি, তারা আমার সব কেড়ে নিয়েছে। এই ফ্ল্যাট আমার ছিল, আমি এখানে ফিরতে চাই। সাইনা কাঁপতে কাঁপতে বললেন, আমরা তো কোনো ক্ষতি করিনি, আমার মেয়েকে ছেড়ে দাও। তানিয়ার মুখে একটা বিদ্রুপের হাসি। তোমার মেয়ে আমার কাছে এসেছে, সে আমাকে দেখতে পায়, শুনতে পায়। কবিরাজ সাহেব ধূপের ধোয়ার মধ্যে আরো কিছু মন্ত্র পড়তে লাগলেন। তিনি ছোট একটা পিতলের পাত্র থেকে কিছু পানি ছিটিয়ে দিলেন তানিয়ার দিকে। তানিয়া চিৎকার করে উঠল, তার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ সে মেঝেতে লুটিয়ে পড়ল আর ঘরের আলো মিটমিট করতে শুরু করলো। তানিয়া! সারিনা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন মেয়েকে। তানিয়ার চোখ বন্ধ, কিন্তু তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। কবিরাজ বললেন, আত্মাটি এখন তাকে ছেড়েছে, কিন্তু এটা সাময়িক। আমাদের ফারিহার অতীত জানতে হবে, তার মৃত্যুর রহস্য খুঁজে বের করতে না পারলে সে শান্ত হবে না। আমানুল্লাহ রাগ আর ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, আমরা এই ফ্ল্যাট ছেড়ে চলে যাব, তাহলেই তো সব ঠিক।
কবিরাজ বললেন, এত সহজ নয়। ফারিহার আত্মা এখন তোমার মেয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তোমরা যেখানেই যাও সে তানিয়াকে ছাড়বে না যতক্ষণ না সে ন্যায় বিচার পাবে। পরদিন আমানুল্লাহ আর সারিনা তানিয়াকে নিয়ে একটা হোটেলে উঠলেন। তানিয়ার অবস্থা কিছুটা উন্নত হয়েছিল, কিন্তু সে এখনো দুর্বল। আমানুল্লাহ ঠিক করলেন তিনি ফারিহার অতীত সম্পর্কে আরও খোঁজ খবর নেবেন। তিনি প্রথমে পাড়ার পুরনো বাসিন্দাদের সাথে কথা বললেন। পাড়ার একজন বয়স্ক মহিলা, যিনি নিজেকে খালেদা বেগম বলে পরিচয় দিলেন, ফারিহার সম্পর্কে কিছু তথ্য দিল। ফারিহা ছিল খুব সুন্দর আর স্বাধীন চেতা মেয়ে। সে একটা কোম্পানিতে কাজ করতো, কিন্তু তার জীবন সুখের ছিল না। তার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী ছিল না। তারপর সেই ফ্ল্যাটে একাই থাকতো। তার একটা সম্পর্কও ছিল বলে গুজব আছে, কিন্তু সেই ছেলেটাকে কেউ জানতো না। তার মৃত্যুর সময় কি হয়েছিল? আমানুল্লাহ জিজ্ঞেস করলো। খালেদা বেগম চুপ করে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, যেদিন ফারিহার মৃতদেহ পাওয়া যায় আমি সেই বাড়ির সামনে ছিলাম। পুলিশ এসেছিল। তারা বলল সে গলায় দড়ি দিয়েছে, কিন্তু আমার মনে হয়েছিল তার শরীরে কিছু দাগ ছিল। কেউ তাকে মেরেছে। পুলিশ কিন্তু তদন্ত বেশি দূর এগিয়ে নিয়ে যায়নি। শুনেছিলাম কোনো এক প্রভাবশালী লোক এই ঘটনার ধামাচাপা দিয়েছে। আমানুল্লাহর মনে হলো এই গল্পে আরও কিছু লুকোনো আছে। তিনি পুলিশের পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলেন। তার এক বন্ধু, যিনি পুলিশ বিভাগে কাজ করেন, তাকে ফারিহার ফাইল খুঁজে দেখার অনুরোধ জানালেন। কয়েকদিন পর তার বন্ধু ফোন করে বললেন, ফারিহার ফাইলটা পাওয়া গেছে, কিন্তু এটা খুবই অসম্পূর্ণ। তবে একটা নাম বারবার এসেছে, রিয়াজ উদ্দিন। সে ফারিহার সঙ্গে একটা সম্পর্কে লিপ্ত ছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। রিয়াজ উদ্দিন এখন কোথায়? আমানুল্লাহ জানতে চাইলেন। সে এখন ঢাকার বাইরে। আমি তার ঠিকানা পেতে পারি? সাবধান, লোকটা প্রভাবশালী আমানুল্লাহ। রিয়াজ উদ্দিনের ঠিকানা পেয়ে তিনি তার সঙ্গে দেখা করতে গেলেন। রিয়াজ ছিলেন একজন মধ্যবয়সী ব্যবসায়ী, যিনি গাজীপুরে বড় একটা কারখানার মালিক। তিনি আমানুল্লাহকে তার অফিসে স্বাগত জানালেন, কিন্তু তার চোখে একটা অস্বস্তি ছিল। আপনি ফারিহার ব্যাপারে জানতে চান কেন? রিয়াজ সরাসরি প্রশ্ন করলেন। আমানুল্লাহ সত্যি কথা বলার সিদ্ধান্ত নিলেন। আমরা এখন শান্তিনীরের 11 নম্বর ফ্ল্যাটে থাকি। আমার মেয়ের সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরেছি ফারিহার আত্মা এখনো সেখানে আছে, তাই সে ন্যায় বিচার চায়। রিয়াজের মুখ শক্ত হয়ে গেল। এসব কুসংস্কার। আমি ফারিহাকে চিনতাম, কিন্তু তার মৃত্যুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সে আত্মহত্যা করেছিল। আপনি কি নিশ্চিত? আমানুল্লাহ তার চোখের দিকে তাকালেন। পাড়ার লোক বলে তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। রিয়াজ উঠে দাঁড়ালেন। আপনি বেশি কথা বলছেন। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আপনি চলে যান। আমানুল্লাহ বুঝলেন রিয়াজ কিছু লুকাচ্ছেন। তিনি ফিরে এসে কবিরাজের সঙ্গে দেখা করলেন। কবিরাজ বললেন, ফারিহার আত্মা রিয়াজের নাম বলেনি, কিন্তু তার কষ্টের সঙ্গে এই লোকটার যোগাযোগ থাকতে পারে। আমাদের আরও গভীরে যেতে হবে। কবিরাজ সাহেবের কণ্ঠে এক অদ্ভুত শান্তি ছিল, যেন তিনি এমন পরিস্থিতির সঙ্গে পরিচিত। তানিয়ার মুখ দিয়ে বের হওয়া সেই গভীর রুক্ষ কণ্ঠস্বর তখনও শোনা যাচ্ছিল, আমাকে মারা হয়েছে। আমানুল্লাহ সারিনা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। তানিয়ার চোখে লাল আভা আর তার কণ্ঠের অস্বাভাবিকতা তাদের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিচ্ছিল। কবিরাজ হাত তুলে তাদের শান্ত থাকতে ইশারা করলেন। তিনি তানিয়ার দিকে তাকিয়ে বললেন, ফারিহা, তুমি কি চাও? কে তোমাকে মেরেছে? আমাদের বলো, আমরা তোমার ন্যায়ের জন্য চেষ্টা করব। ঘরের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। ধূপের ধোঁয়া বৃত্তের মতো ঘুরপাক খাচ্ছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। তানিয়া হঠাৎ মাথা পেছনে হেলিয়ে একটা চাপা হাসি হাসল। তারপর সে বলল, এত বছর পর তারা আমাকে মেরে পুঁতে দিয়েছে। আমার কণ্ঠ চেপে ধরা হয়েছিল। কবিরাজের গলায় এবার একটা কঠোরতা ফুটে উঠল। তানিয়া ধীরে ধীরে মাথা নামালো। তার চোখ দুটো যেন হঠাৎ শান্ত হয়ে গেল। সে ফিসফিস করে বলল, তার নাম ছিল রাকিব, আর তার সঙ্গে ছিল আরেকজন। তারা আমার সব কেড়ে নিয়েছিল। তারা ভেবেছিল আমাকে শেষ করে দেবে, কিন্তু এখনো আমি আছি। এই ফ্ল্যাট আমার। আমানুল্লাহ মনে হলো তার শরীরে একটা শিহরণ খেলে গেল। তিনি সারিনার হাত শক্ত করে ধরলেন। কবিরাজ বললেন, ফারিহা, আমরা তোমার ন্যায়ের জন্য চেষ্টা করবো, কিন্তু তুমি এই মেয়েটিকে ছেড়ে দাও। সে নির্দোষ। তানিয়া হঠাৎ চোখ বন্ধ করল আর তার শরীরটা কেঁপে উঠল। তারপর সে মেঝেতে লুটিয়ে পড়ল। সারিনা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন।
তানিয়া, তানিয়া। কবিরাজ দ্রুত তানিয়ার কপালে একটা তাবিজ বেঁধে দিলেন। সে এখন ঠিক আছে, কিন্তু ফারিহার আত্মা এখনো আছে এখানে। আমাদের তার ন্যায়ের ব্যবস্থা করতে হবে। পরের দিন আমানুল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি ফারিহার মৃত্যুর রহস্য উন্মোচন করবেন। তিনি রশিদের সঙ্গে কথা বলে জানতে পারলেন ফারিহার মৃত্যুর সময় পাড়ায় রাকিব নামে একজন লোক ছিল যে ফারিহার সঙ্গে প্রায় দেখা করতে আসতো। রশিদের কথায় রাকিব ছিল একজন ব্যবসায়ী এবং তার সঙ্গে ফারিহার কিছু সম্পর্কও ছিল, কিন্তু রাকিব ফারিহার মৃত্যুর পর থেকে আর কখনো এই পাড়ায় আসেনি। আমানুল্লাহ থানায় গিয়ে আরো খোঁজ খবর নিলেন, একজন ডিটেকটিভ নিয়োগ করলেন। ডিটেকটিভ 1 সপ্তাহের মধ্যে রাকিবের ঠিকানা বের করলেন। রাকিব এখন গাজীপুরের একটা গ্রামে ছোটখাটো ব্যবসা চালাচ্ছে। আমানুল্লাহ আর কবিরাজ রাকিবের সঙ্গে দেখা করতে গেলেন। রাকিব একজন মধ্যবয়সী লোক, তাদের দেখে অস্বস্তিতে পড়ে গেল। আপনারা কে? আমার কাছে কেন এসেছেন? আমানুল্লাহ সরাসরি বললেন, আমার ফারিহার মৃত্যু নিয়ে কিছু কথা বলা দরকার। আপনি কি জানেন? রাকিবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি কিছু জানি না, ফারিহা আত্মহত্যা করেছিল। কবিরাজ এগিয়ে গেলেন, তুমি সত্য বলছো না। ফারিহার আত্মা এখনো শান্তি পায়নি, সে বলছে তাকে মারা হয়েছে। তুমি জড়িত ছিল, তাই না? রাকিব কাঁপতে লাগলো। আমি তাকে মারিনি। আমার বন্ধু সোহেল, সে ফারিহার সঙ্গে ঝামেলায় জড়িয়েছিল। ফারিহা আমাদের ব্ল্যাকমেইল করেছিল। সোহেল রাগের মাথায়, আমি শুধু তাকে সাহায্য করেছিলাম লাশটা লুকিয়ে ফেলতে। আমানুল্লাহর রক্ত ঠান্ডা হয়ে গেল। আপনি পুলিশকে কিছু বলেননি কেন? আমি ভয় পেয়েছিলাম। সোহেল আমাকে হুমকি দিয়েছিল, আমি চুপ করে সেখান থেকে চলে এসেছি। আমানুল্লাহ রাকিবের স্বীকারোক্তি রেকর্ড করে নিলেন এবং পুলিশের কাছে হস্তান্তর করলেন। পুলিশ সোহেলকে গ্রেফতার করল। তখন ঢাকায় একটা কোম্পানিতে সে চাকরি করছিল। ফারিহার মৃত্যুর তদন্ত আবার শুরু হয়। রাকিব এবং সোহেল দুজনেই দোষী সাব্যস্ত হয়। এদিকে কবিরাজ সাহেব ফ্ল্যাটে আরেকবার আচার অনুষ্ঠান করেন। তিনি ফারিহার আত্মার জন্য প্রার্থনাও করেন। তিনি বলেন, ফারিহা, তোমার ন্যায় হয়েছে, এখন তুমি শান্তিতে চলে যাও। সে রাতে প্রথমবার তানিয়া ঠিকঠাক মতো ঘুমোতে পারে। তো এই ছিল ঘটনা। যিনি পাঠিয়েছেন তার নাম করিম, তিনি ঢাকা থেকে বলছেন। এখানে একটু জানিয়ে রাখি যে অনেক ঘটনা শোনার পরেই আপনাদের মনে অনেক প্রশ্ন আসে, তেমন প্রশ্ন আমার মনেও আসে, এবং এই ঘটনাটি পড়ার পরপরই আমি আবারও যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করি, শুধু এটুকু জানতে যে ঘটনাটি সত্যি কিনা, এবং তিনি কনফার্ম করেছেন ঘটনাটি সত্যি। আর সেই কারণেই এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। যদি আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগবে, এবং এতক্ষণ ধরে এই ঘটনাটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. টুকরো টুকরো কিছু ঘটনা দিয়ে আজকে শুরু করেছিলাম আমাদের এপিসোড। জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের। এই মুহূর্তে আমরা একটা অডিও ক্লিপে যাব। একটা অডিও ক্লিপ শুনিয়েছি অলরেডি, সেকেন্ড অডিও ক্লিপে যাচ্ছি। যদি ভালো লাগে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আমরা চেষ্টা করবো আরও বেটার কিছু আপনাদের সামনে তাহলে নিয়ে আসতে, বা আমরা চেষ্টা করবো যদি ভালো লাগে তাহলে এই ঘটনা বা এমন ঘটনা বারবার আপনাদের সাথে শেয়ার করতে। চলুন আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম বলছি চট্টগ্রাম থেকে। আজ আমি আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হলাম। আজকের ঘটনাটি আমি যার কাছ থেকে কালেক্ট করেছি, ঘটনাটি মূলত তার এক বন্ধুর সাথে ঘটা। আসলে ঘটনাটি তার এক বন্ধুর সাথে ঘটা বললে ভুল হবে। তার বন্ধুর একটি গ্রুপ ছিল
তারা হচ্ছে প্যারানরমাল ইনভেস্টিগেশন করতেন। সেখানে তাদের তিনজনের একটি গ্রুপ ছিল। এই গ্রুপে একজনের নাম ছিল রাজীব, একজনের নাম ছিল কনক এবং একজনের নাম ছিল ইরফান। তো মূলত রাজীব হচ্ছে এই ঘটনাটি শেয়ার করেছেন, আমি যার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করেছি তার কাছে। তো চলুন সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ভাই আমার সাথে যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই আপনার সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমার নাম কবির। আমি আজ আপনার সাথে একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হলাম। আমার ঘটনাটি মূলত আমার বন্ধু রাজীব আমার সাথে শেয়ার করেছে। তো রাজীব বর্তমানে একটু অসুস্থ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার বন্ধু রাজীবের প্যারানরমাল ইনভেস্টিগেশনের টিম ছিল, সেটা আমি আপনাকে আগেই জানিয়েছি। তো এই টিমে হচ্ছে তারা তিনজন ছিল। তারা তিনজন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্যারানরমাল স্টোরি কালেক্ট করত এবং হচ্ছে বিভিন্ন স্থানের ছবি এবং ভিডিও কালেক্ট করত। এই সমস্ত ভিডিও এবং ছবি কালেক্ট করে তারা হচ্ছে বিভিন্ন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো শেয়ার করত। তো বলতে গেলে তাদের এটি একটি মানে পেশার মতো ছিল, তারা এই কাজটি করতো। তাই তো একদিন ঘটনাটির সূত্রপাত যেভাবে হয়েছিল আমি ঠিক সেভাবে বলছি। একদিন হয় কি, রাজীব, কনক এবং ইরফান রাতের বেলা ঘুমাচ্ছে। তো ঘুম থেকে এক সময় তারা তিনজন জেগে ওঠে রাজীবের চিৎকারে। রাজীব খুব চিৎকার দিয়ে বলতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেললো, আমাকে মেরে ফেলবে, আমাকে ওর সাথে নিয়ে যাবে, আমাকে কেউ তোমরা বাঁচাও। তখন হচ্ছে কনক এবং ইরফান জেগে ওঠে। তারা জেগে উঠে রাজীবকে জিজ্ঞাসা করে, এই কি হয়েছে তোর? তখন রাজীব বলে যে, ভাই আমাদের সাথে ওইটা চলে আসছে, ওটা আমাদের সাথে চলে আসছে, ওটা আমাদের রুমে আছে, আমাকে ধরতে আসছে, আমাকে ধরে ফেলছে, আমাকে মেরে ফেলবে, তোদেরকেও মেরে ফেলবে, এখান থেকে সবাই পালা। তখন হচ্ছে ইরফান তাকে ধমক দিয়ে বলে যে, ধুর, এগুলো কি ধরনের কথা বলছিস, সেখানে কে? এখানে তো কেউ নেই, আমরা তিনজন ছাড়া এখানে তো কেউ নেই, কাউকে তো দেখতে পাচ্ছি না, তুই কি বলছিস সব? তো এই ছিল ঘটনার মূল সূত্রপাত। তো এখন ঘটনার কিছুটা পেছনের দিকে আসা যাক। এই ঘটনাটি যেখান থেকে শুরু হয়েছিল আমি ঠিক সেখান থেকে বলা শুরু করছি। তো প্যারানরমাল ইনভেস্টিগেশন করার উদ্দেশ্যে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেত। তারই যোগসূত্র অনুযায়ী তারা একটি মানে জায়গার খোঁজ পায়। ঘটনাটির স্থান সম্পর্কে আগে কিছু বর্ণনা দিয়ে নেই। ঘটনাটি হচ্ছে ইন্ডিয়ার একটি ঘটনা। তো রাজীব, কনক এবং ইরফান হচ্ছে ইন্ডিয়ায় গিয়ে প্যারানরমাল ইনভেস্টিগেশন করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো মাঝে মাঝে। তো সেই জন্য তারা সেখানে গিয়েছিল নতুন একটি জায়গার খোঁজ পেয়ে। তো জায়গাটি হচ্ছে ইন্ডিয়ার কোন একটি জঙ্গলের মানে কাছাকাছি একটি জায়গাতে, আর আশেপাশে বেশ কিছু মানে ছোট ছোট গ্রাম ছিল। তো তারা হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে সেই জায়গার খোঁজ খবর নেয়। সেই জায়গার খোঁজ খবর নিয়ে সেখানে হচ্ছে তারা যায়। জায়গাটি যেহেতু তারা আগে থেকে চিনতো না এবং তারা ইন্ডিয়ার স্থানীয় কোনো কেউ ব্যক্তি ছিল না, তাই হচ্ছে জায়গাটি খুঁজে পেতে তাদের বেশ কিছু সমস্যা হয়। তারা আশেপাশের অনেক মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে জায়গাটি সম্বন্ধে আইডিয়া নেয় এবং সেখানে ধীরে ধীরে পৌঁছতে থাকে। একসময় জায়গার কাছাকাছি যাওয়ার পর একজন মানে বুজুর্গ ব্যক্তির সাথে তাদের দেখা হয়। তো বুজুর্গ ব্যক্তি তাদেরকে বলেন, বাবা দেখো, তোমরা ওই জায়গায় যেতে চাও, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু সেই জায়গায় যাওয়ার জন্য একটা পাহাড়ের উপরে দাঁড়ালে সেই জায়গাটা তোমরা দেখতে পারবে, কিন্তু একটা রিকোয়েস্ট করি তোমাদেরকে, সেটা হচ্ছে এই জায়গাটার ভেতরে তোমরা যেও না। পাহাড়ের উপর থেকে জায়গাটা দেখো, সমস্যা নাই, জায়গাটা দেখে ফিরে চলে আসো, কিন্তু জায়গাটার ভেতরে চলে যেও না, তাহলে বিপদ হতে পারে। আমি বয়স্ক মানুষ, আমার কথা হয়তোবা তোমাদের খুব একটা পছন্দ হবে না, হয়তোবা মনে হবে যে ওখানে কিছু আছে যেটা আমি লুকাতে যাচ্ছি, তার জন্য তোমাদেরকে যেতে নিষেধ করছি, কিন্তু আসলে বাবা ব্যাপারটা এরকম না। আমার হচ্ছে জীবন প্রায় শেষ, এখন তো আর আমার লুকানোর কিছু নেই, তোমাদেরকে সাবধান করার জন্যই বলা। এখন তোমরা যদি সাবধান হও, আমার কথা যদি শোনো তাহলে ভালো, আর যদি না শোনো তাহলে দেখো কি হয়, এটার দায়িত্ব তো দায়ভার তোমাদেরই হবে। তো আমরা হচ্ছে বৃদ্ধ লোকটির কথা শুনে বেশ কিছুটা বিরক্ত বোধ করি, কারণ হচ্ছে একটা জায়গায় যাব, কেউ একজন এভাবে বাধা দিতে চাইলে যে কারো বিরক্ত লাগতে পারে। তো সেখানে আমরা যাই। যাওয়ার পর হচ্ছে জায়গাটা কাছাকাছি পৌঁছানোর পর আরো কিছু মানুষের কাছে জিজ্ঞাসা করি যে এখানে এরকম এরকম বর্ণনা দিয়ে বলি যে একটা পাহাড় আছে, সেই পাহাড়টা আমরা খুঁজছি। তো বেশ কিছু ব্যক্তি আমাদেরকে সেই পাহাড়টি দেখিয়ে দেয়। সেই পাহাড়ে উপরে ওঠার পর আমরা দেখতে পাই যে নিচে খুবই জরাজীর্ণ একটা স্থান, মানে খুব ভাঙা ভাঙা একটা স্থান, আর হচ্ছে সেখানে
মানে বেশ কিছু মানে ইটের দেয়ালে ধ্বংসাবশেষ পড়ে আছে এবং হচ্ছে টিনের, তারপর হচ্ছে ছনের ঘরের কিছু অস্তিত্ব পাওয়া যাচ্ছে, যেগুলো হচ্ছে একদম প্রায় ধুলোর মতো হয়ে গিয়েছে। তো আমরা সেই জায়গায় যাওয়ার জন্য মানে চেষ্টা করতে থাকি, কিন্তু পাহাড়টি বেশ উঁচু এবং জায়গাটি ছিল বেশ নিচু। সেখানে মানে নর্মালি যাওয়াটা খুবই মানে খুব কষ্টকর ব্যাপার ছিল, মানে অলমোস্ট ইম্পসিবলের মতো ছিল। তো আমরা হচ্ছে আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করি, আচ্ছা আমরা নিচে কিভাবে যাব? তখন তারা বলে যে নিচে যাওয়ার তো কোনো রাস্তা নাই, আপনাদেরকে পাহাড় টপকে যেতে হবে, ওই রশি ফেলে তারপর নিচে যেতে পারবেন, কিন্তু আপনারা নিচে যাবেন কেন? তখন আমরা বলি যে আমরা এরকম এরকম মানে ইনভেস্টিগেট করতে আসছি, আমরা নিচে গিয়ে জায়গাটা দেখবো এবং মানুষের সাথে সেটা শেয়ার করব। তো তখন হচ্ছে ওই ব্যক্তি আমাদেরকে বলে যে ভাই, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা উপর থেকে না হয় ছবিগুলো তোলেন, নিচে যাওয়ার কি দরকার বলেন? তখন আমরা বলি যে না, আমাদের সমস্যা নেই, আমরা যাব। তখন ব্যক্তিটি বলে ঠিক আছে, আপনাদের যা ভালো মন চায় আপনারা করেন। তো আমরা হচ্ছে সাথে করে রশি নিয়ে আসি, মানে পাহাড়ের উপরে একটি গাছের সাথে রশিটা বেঁধে আমরা রশিটা নিচের দিকে ফেলে দিই। তারপর এক এক করে আমি, তারপরে হচ্ছে রাজীব, এরপর হচ্ছে কনক নিচে নামি। নিচে নামার পর আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করতে পারি। সেটা হচ্ছে ওই জরাজীর্ণ জায়গার আশেপাশে যত গাছপালা ছিল এবং বাড়ি ঘর ছিল আর হচ্ছে ভাঙা দেয়াল ছিল, সবগুলো কেমন যেন কালো রঙে আচ্ছাদিত। মানে সবকিছুর উপরে একটা কালো আস্তর পড়ে আছে, যেন মনে হচ্ছে যে কোনো একটা মানে কালো রং দিয়ে পুরো জায়গাটা হচ্ছে ঢেকে দেওয়া হয়েছে, এরকম মনে হচ্ছে দেখে। তো হচ্ছে তখন রাজীব জিজ্ঞাসা করে যে ভাই, এইটা তো খুব মানে আশ্চর্য ব্যাপার, দেখ গাছপালা পর্যন্ত কালো, এরপর হচ্ছে গাছের পাতা পর্যন্ত কালো, ঘাস পর্যন্ত কালো, সবকিছু কালো, এটা কিভাবে সম্ভব? তখন হচ্ছে আমরা চিন্তা করি যে হয়তোবা এখানে সূর্যের আলো এসে ঠিক মতো পৌঁছায় না, সূর্যের আলো পড়ে না, তাই হচ্ছে হয়তোবা এরকম হয়ে আছে। তো তখন হচ্ছে কনক হচ্ছে অন্যদিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম না হয় এখানে সূর্যের আলো পড়ে না, কিন্তু ওইদিকে তাকিয়ে দেখ, ওইদিকে কিন্তু ঠিকই সূর্যের আলো পড়ছে, তাহলে এইখানেই কেন শুধু এরকম কালো হয়ে আছে? ওইদিকেও তো কালো, ওইখানে তো সূর্যের আলো পড়ছে, তাহলে সব জায়গায় কিভাবে কালো? তো আমরা এই ব্যাপারটা নিয়ে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি করি, করার পর চিন্তা করি যাচ্ছে যাই হোক, আলো হোক যাই হোক, আমরা আমাদের কাজ করতে শুরু করি। এরপর আমরা ধীরে ধীরে জায়গাটি এক্সপ্লোর করতে শুরু করি। একটা সময় আমরা হাঁটতে হাঁটতে কিছুটা মানে ভেতরের দিকে চলে যাই এবং যত দূর যাচ্ছি মনে হচ্ছে এই কালো রঙে ভরা। এরকম একটা অবস্থা যে দিনের বেলাতেও এরকম মনে হচ্ছে যে আমাদের আশপাশটা কেমন যেন কালো থেকে কালো হয়ে যাচ্ছে, মানে অতিরিক্ত কালো হয়ে যাচ্ছে। তারপর আমরা হচ্ছে আর কিছু দূর অগ্রসর হওয়ার পর একটা বড় সুড়ঙ্গের মতো দেখতে পাই। সেই সুড়ঙ্গের ভেতরে আমরা তিনজন হচ্ছে টর্চ জ্বালিয়ে প্রবেশ করি, কারণ যেহেতু সেটা সুড়ঙ্গ এবং ভেতরে কোনো আলো প্রবেশ করছিল না, অন্ধকার ছিল। সেই সুড়ঙ্গে ঢোকার পর আমরা একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করতে পারি, সেটা হচ্ছে সুড়ঙ্গের দেয়ালে বেশ কিছু প্রাচীন এবং মানে খুব অদ্ভুত টাইপের কিছু ছবি আঁকা। দেখা যাচ্ছে যে কোনো একটা গরুর ছবি আঁকা, কিন্তু গরুর মাথা নেই, আবার কিছু কিছু গরু আছে যেগুলোর চোখ নেই, কিছু গরুর পা নেই, তারপর দেখা যাচ্ছে কিছু গরুর হচ্ছে শিং নেই, এরকম। আর প্রত্যেকটা ছবির নিচে মানে প্রাচীন লিপিতে কিছু একটা লেখা আছে যেটা আমরা পড়তে সক্ষম হইনি। তো আমরা হচ্ছে ধীরে ধীরে সুড়ঙ্গটার ভেতরে যেতে থাকি। সুড়ঙ্গটার ভিতরে যাওয়ার পর আমরা দেখতে পাই একটি বিশাল বড় দেয়ালের মতো বা হচ্ছে পাথরের একটি বড় মানে মূর্তির মতো বানানো, সেখানে একটি মূর্তি আঁকা। সেই মূর্তিটার বর্ণনা হচ্ছে, দেখে মনে হচ্ছে এটা কোনো জানোয়ারও না, কোনো মানুষও না, এটা যেন সাক্ষাৎ শয়তানের মূর্তি। তার মানে নিচের অংশটুকু হচ্ছে মানুষের পায়ের মতো, আর পেটের অংশ হচ্ছে আবার দেখতে অনেকটা হচ্ছে হিংস্র পশুর মতো, আর চেহারাটা হচ্ছে কিছুটা মানে কুমিরের মতো। তার মাথায় ছিল শিং এবং তাকে দেখে মনে হচ্ছে সে হা করে আছে এবং শিকারের অপেক্ষায় সে বসে আছে। তার দিকে তাকানোর পর আমাদের কেন যেন মনে হলো তার চোখের জায়গায় যেই মানে মণিগুলো আঁকা সেগুলো হয়তোবা নড়ছে। প্রত্যেকবার আমাদের এটাই মনে হচ্ছিল যে সেই মূর্তিটি হয়তোবা কোনোভাবে আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে দেখছে বা আমাদের দিকে লক্ষ্য করে যাচ্ছে। আমরা বেশ ভয় পাই, ভয় পেয়ে সেখান থেকে একটু ভেতরের দিকে অগ্রসর হতে শুরু করি। কিন্তু যতই ভেতরে যাই ততই যেন মনে হচ্ছে গুনগুন গুনগুন কোনো একটা আওয়াজ শুনতে পাই। মনে হচ্ছে অনেকজন ব্যক্তি মিলে কেউ কোনো একটা কিছু জপ করছে, মনে হচ্ছে জিকির করছে কোনো একটা, এরকম একটা অবস্থা যে হচ্ছে তারা কোনো একটা কিছুর পূজা করছে এরকম। তো এই জায়গা সম্পর্কে আমরা যা শুনেছিলাম এখন তা বলি আপনাদেরকে। এই জায়গাটি সম্পর্কে আমরা শুনেছিলাম যে এই জায়গাটায় নাকি মানে কালো শক্তিতে বিশ্বাস করা মানুষজন বসবাস করতেন এবং এটা বহুত প্রাচীন একটা জায়গা, বহুত আগের কথা বলছি এটা। তো
তো প্রাচীন মানে শক্তিতে বিশ্বাস করা লোকেরা এখানে বসবাস করতেন। তারাই হচ্ছে এই জায়গায় এই জিনিসগুলো হয়তো বা এঁকেছে বা মানে তারা এই মূর্তিগুলো পুজো করত। তো আমরা হচ্ছে এসব কিছু জানার পরেই সেই জায়গায় মূলত যাওয়ার আগ্রহ প্রকাশ করি। তো যাই হোক, ঘটনায় ফিরে আসি। তো এইসব দেখার পর আমরা যখন আরেকটু ভেতর দিকে যাই তখন মনে হলো যে ওই মূর্তিটা একটু নড়াচড়া শুরু করলো। তো আমরা ভয়ে হচ্ছে আর ভেতর দিকে না এগিয়ে বাইরের দিকে চলে আসতে থাকি। কিন্তু বাইরের দিকে এসে মানে আমাদের মাথায় মানে আকাশ ভেঙে পড়ে। আমরা দেখি পুরো জরাজীর্ণ স্থানের চারপাশে কালো পানিতে ভর্তি। কিন্তু আমরা যখন ভেতরে ঢুকলাম তখন কিন্তু কোনো পানি ছিল না, একদম শুকনো ছিল জায়গাটা। দেখে কেউ বলতে পারবে না যে এখানে মানে দিনে কয়েকবার করে পানি আসে বা অন্তত একবার দিনে পানি আসে বা কয়েক মাসে একবার পানি আসে, এরকম। মানে একদম শুকনা ছিল, মানে শুকনো খড়কুটো সেখানে পড়েছিল কিন্তু কালো রঙের। তো আমরা হচ্ছে এটা দেখে বেশ অবাক হই এবং তখন হচ্ছে মানে কনক বলে উঠে, দেখ ভাই, এখানে পানি জমা শুরু হয়েছে, আমরা যদি বেশিক্ষণ এখানে থাকি তাহলে কিন্তু সবাই পানিতে ডুবে মরবো, চল আমরা তাড়াতাড়ি উপরে ওঠার চেষ্টা করি। কিন্তু উপরে ওঠার রাস্তায় যেই আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেই, মানে ওই জায়গাটাতে আরো বেশি পরিমাণ পানি জমতে শুরু হয়। মানে একরকম মানে বুক পর্যন্ত পানি জমে যায়। তাই আমরা সেখানে গিয়ে আর রশি ধরে উপরে ওঠার কোনো মানে চিন্তা করতে পারিনি, সেখানে যাওয়া সম্ভব ছিল না। এরপর আমরা হচ্ছে মানে সুড়ঙ্গের দিকে আবার দৌড়ে প্রচন্ড ভয় নিয়ে সুড়ঙ্গের দিকে দৌড় দিই, কারণ হচ্ছে সুড়ঙ্গটা ছিল একটু উঁচুতে। তো সুড়ঙ্গের দিকে দৌড় দিয়ে আমরা মানে রাজীব দেখতে পাই যে হচ্ছে কোনো একটা জায়গা থেকে সামান্য পরিমাণ আলোর রেখা দেখা যাচ্ছে। তো হচ্ছে রাজীব সেদিকে নিজের মতো দৌড় দেয়, আমরাও হচ্ছে রাজীবের পেছন পেছন দৌড় দিই। কিছু দূর যাওয়ার পরে আমরা একটা বড় সিঁড়ি দেখতে পাই। তো সিঁড়িটা যতবার আমরা পার হচ্ছি সামনে আরো সিঁড়ি আসতে থাকে, মানে সার্কেলিক ভাবে সিঁড়ি আসতে থাকে। তো আমরা হচ্ছে এক একটা সিঁড়ি পার হচ্ছে আর মনে হচ্ছে অনেক উপরে উপরে উঠে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠতেই আমাদের মনে হয় প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। তাহলে আপনারা তো ভাবতেই পারেন যে কতগুলো সিঁড়ি ছিল সেখানে আর কত উঁচু হতে পারে। তো সামান্য উঁচুতে গিয়ে আমরা দেখি যে হচ্ছে একটা ছোট্ট আলোর একটা রেখা আসছে একটা ওয়ালের সামান্য ফাঁকা দিয়ে। তো আমরা করি কি, সেখানে ইটের মানে ইট না আসলে পাথরের দেয়াল ছিল। তো সেই পাথরের দেয়ালগুলো মানে দেয়ালটা থেকে সেই পাথরগুলো আমরা সরানোর চেষ্টা করতে থাকি। ধীরে ধীরে হাত দিয়ে আমরা সেগুলো সরাচ্ছি এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা পাথরের সাথে হচ্ছে লাল একটা কাপড় বাঁধা ছিল। এবং এটা কেন বাঁধা ছিল আমরা তো জানি না। আমরা যতটা পাথর বের করছি সাথে সাথে দেখি যে লাল লাল কাপড় বাঁধা পাথরগুলোর সাথে সুতার মতো বাঁধা। তো হচ্ছে আমরা সেই পাথরগুলো সরিয়ে আপনাদের নিজেদের বের হওয়ার জন্য একটা রাস্তা বের করি। তো আমরা যখন বাইরে বের হই তখন আমরা দেখতে পারি আমরা যে পাহাড়টার উপরে দাঁড়িয়ে সেই জরাজীর্ণ জায়গাটা দেখছিলাম, আমরা সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি। মানে সুড়ঙ্গ দিয়ে সেই পাহাড়ের চূড়ায় আমরা পৌঁছতে পারলাম। সেই সুড়ঙ্গের রাস্তা ওখানে গিয়েই থামে। আমরা তো বেশ খুশি হই যে আমরা বেঁচে ফিরলাম। আর হচ্ছে তখন আমরা নিচের দিকে তাকিয়ে আমরা সব থেকে বেশি অবাক হই। সেটা হচ্ছে কি, আমরা তখন যা দেখলাম পানি, ওখানে কোনো পানি নেই, একদম শুকনো একটা জায়গা, হালকা বাতাস হচ্ছে এবং খড়কুটো উঠছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। তখন আমরা একে অপরের দিকে তাকালাম, তাকিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা আসলে আমাদের সাথে হলোটা কি? ভুল দেখলে না হয় একজন দেখবো, তিনজনে কিভাবে ভুল দেখবো? তো আমরা হচ্ছে বেশ ভারাক্রান্ত মনে এবং হচ্ছে চিন্তা নিয়ে আবার আমরা বাড়ি ফিরি। আমরা বাড়ি ফেরার পর আমরা আসলে বাড়ি ফিরি বলতে আমরা একটা হোটেলে উঠেছিলাম, আমরা সেখানে ফিরি। তো হোটেলে ফেরার পর আমরা হচ্ছে ফ্রেশ হয়ে হচ্ছে ঘুমিয়ে যাই। তো আমরা সেখান থেকে ফিরে আসার মোটামুটি 3-4 দিন পার হয়। তো সেই 3-4 দিন পরে হচ্ছে আমরা একদিন মানে রাতের বেলা আমি এবং কনক দেখি যে রাজীব ঘুম থেকে উঠলো। তো পরবর্তী ঘটনা আমরা রাজীবের কাছ থেকে যেটুকু শুনেছি সেভাবে বলি, আর আমরা কি দেখেছি সেটাও বলছি। তো রাজীবের কাছে জিজ্ঞাসা করলে রাজীব বলে যে রাতের বেলা আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম, তখন দরজার মধ্যে আমার মনে হলো যে কেউ খটখট সাউন্ড করছে। আমি বের হলাম দেখার জন্য যে কে, কিন্তু সেখানে কেউ ছিল না। পরে হচ্ছে দরজা লাগিয়ে আবার হচ্ছে আমি মানে আমার পানি পিপাসা পায়, তো আমি পানি খেয়ে আবার হচ্ছে মানে বিছানায় শোয়ার চিন্তা করি। তো যখনই আমি পানি খেতে যাব মনে হলো যে আমি রুমের মধ্যে বেশ কিছু আজব আজব সাউন্ড শুনতে পাচ্ছি। মনে হচ্ছে ওই যে আমরা সুড়ঙ্গের ভিতরে যেরকম গুনগুন সাউন্ড শুনতে পেয়েছিলাম সেই সাউন্ডগুলো আমরা শুনতে পাচ্ছি। তো সেই সাউন্ডগুলো পাওয়ার পর আমি সাউন্ডের সোর্স খুঁজতে শুরু করি, কিন্তু কোথাও পাই না। তো আমি বেশি কিছু চিন্তা না করে হচ্ছে পানি খাই। পানি খেয়ে যখন আমি বিছানায় শুতে যাব তখন দেখি যে আমাদের ক্যামেরা, যেটা আমরা সবকিছু শুট করেছিলাম, সেই ক্যামেরাটা মানে অটোমেটিক তার ডিসপ্লেটা চালু হয়ে গেল
এবং ক্যামেরার ডিসপ্লে চালু হওয়ার পর আমি দেখতে পেলাম যে আমরা সেদিন যে ভিডিও ফুটেজগুলো ছিল আমাদের, সেই ফুটেজগুলো ক্যামেরাতে প্লে হচ্ছে। কিন্তু এমন একটা জিনিস আমি দেখলাম যেটা দেখে হচ্ছে আমার আত্মা কেঁপে উঠল। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম কিছু আমাকে জীবনে দেখতে হবে। আমি দেখলাম ক্যামেরার ভেতরে আমরা যে ভিডিওটা শুট করেছি সেটা তো ঠিকই চলছে, কিন্তু সেখানে আমরা 3 জন নই, সেখানে আরো অনেক মানুষ, এবং প্রত্যেকটা মানুষের শরীর একেবারে কালো। মানে তাদের চোখ পর্যন্ত দেখা যাচ্ছে না, মনে হচ্ছে তারা একে অপরের সাথে কথা বলছে, তারা আমাদের দিকে তাকাচ্ছে, আমাদেরকে নিয়ে কোনো একটা রিচুয়াল করার কথা বলছে। এই দৃশ্য দেখে আমি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। তো বাকি ঘটনা এখন আমি বলছি ইরফান। তো আমরা যা দেখি সেটা হচ্ছে রাজীব ঘুম থেকে ওঠার পর দরজাটা খোলে হোটেলের যে বারান্দা আছে সেখানে যায়। সেখানে গিয়ে হচ্ছে সে বারান্দা থেকে লাফ দিয়ে হচ্ছে তার হাত পা ভেঙে যায়, নিচে গিয়ে সে কাঁদতে থাকে। কিন্তু যখন হসপিটালে তার জ্ঞান ফিরল তখন এই সমস্ত কিছুই তার মনে নেই, সে যে লাফ দিয়েছে সেটা পর্যন্ত সে জানে না। আমরা তাকে বললাম, তুই তো মানে হোটেলের বারান্দা থেকে 3 তলা বারান্দা থেকে লাফ দিয়েছিস, লাফ দিয়ে তো তোর হাত পা ভেঙে গিয়েছে। তখন সে বলে যে ভাই এসব কি বলছিস, আমার তো কিছুই মনে নেই, আমি যা যা এক্সপিরিয়েন্স করলাম সবকিছু তো তোদের বললাম, কিন্তু তোরা বলছিস আবার অন্য কথা। তো এমন সময় হচ্ছে রাজীবের বাবা মা চলে আসে। রাজীবের বাবা মা চলে আসার পর হচ্ছে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো হোটেলে সেদিন আমি আর হচ্ছে কনক একাই ছিলাম। তো রাতের বেলা হচ্ছে সেদিন আবার দরজায় আমি হচ্ছে একটা নক শুনতে পাই। নক শুনে হচ্ছে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমি দরজাটা খুলি। তো দরজাটা খুলে আমি যেটা দেখতে পাই আমার মানে একদম আত্মা শুকিয়ে যায়। সেটা হচ্ছে যে মূর্তিটাকে আমি সেদিন দেখেছিলাম, সেই মূর্তি, কুমিরের মতো মুখ, আমার দিকে হা করে তাকিয়ে আছে। তার মুখ থেকে লালা ঝরছে। তাকে দেখে মনে হচ্ছে সে 1000 বছর ধরে যেন ক্ষুধার্ত কোনো পশু আমাকে দেখছে এবং চোখ দিয়ে ভক্ষণ করার চেষ্টা করছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে এবং আমি এক চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠি। তখন আমি বুঝতে পারি যে আসলে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে আমি যেটা দেখি সেটা হচ্ছে আসলে আমার রুমের দরজা খোলা এবং দরজার বাইরে একটা ছায়া দেখা যাচ্ছে। সেই ছায়াটা দেখে মনে হচ্ছে সেখানে কুমিরের মতো মুখওয়ালা কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে। সেটা দেখে আমি কনককে দ্রুত জাগাই। তখন কনককে আমি বলতে থাকি, ভাই দেখ ওটা চলে আসছে এখানে, আমাদেরকে মেরে ফেলবে। রাজীব সত্যি কথাই বলছিল, ওটা চলে আসছে এখানে, আমাদেরকে মেরে ফেলবে, চল আমরা এখান থেকে পালাই। তখন কনক বলে, এই সমস্ত কি কথা বলছিস, কিছুই তো হয়নি, ওখানে তো কেউ নেই, আর দরজা তো বন্ধই। আমি তখন দরজার দিকে তাকিয়ে দেখি দরজাটা আসলেই বন্ধ। তারপর আমাদের দুজনের সাথে আরেকটি ঘটনা ঘটে। আমরা আবার দুজন নিজেদের মতো শুয়ে পড়ি। শুয়ে পড়ে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে আমাদের ক্যামেরা থেকে সাউন্ড আসছে। তো আমরা ঘুম থেকে উঠে ক্যামেরার দিকে দুজনে তাকিয়ে দেখি আমরা সেই পাহাড়ের উপরে শোয়া অবস্থায় আছি এবং আমাদের চারপাশে আরো অনেক সেই ব্যক্তিগুলো যাদের গায়ের কালার ছিল সম্পূর্ণ কালো। তারা আমাদের চারপাশে বসে কিছু একটা পড়ছে, কোনো মন্ত্র পড়ছে, আমাদের উপর কোনো একটা রিচুয়াল করছে। কিছুক্ষণ পর আমরা পেছন থেকে একটা সাউন্ড শুনতে পাই। পেছনের দিকে তাকিয়ে আমরা দেখি আমাদের বেডে আমাদের দুজনের মাথা কাটা লাশ পড়ে আছে। এটা দেখে আমরা প্রচন্ড জোরে চিৎকার দিই এবং হোটেল রুম থেকে সরাসরি বের হয়ে চলে যাই। তার কিছুদিন পর আমাদের প্রচন্ড জ্বর দেখা দেয়। আমরা বেশ কিছুদিন জ্বরে ভোগার পর আস্তে আস্তে আমরা ঘটনাটা ভুলে যাই, কিন্তু এই সমস্যাগুলো আমাদের সাথে লেগেই থাকে। দিনের পর দিন সেই স্বপ্ন এবং হচ্ছে সেই অবয়ব আমরা দেখতে শুরু করি। আমরা একসময় চিন্তা করি, আচ্ছা আমাদের ক্যামেরায় যে ছবি এবং ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করে দেই, সেগুলো ডিলিট করলে যদি সমস্যার কিছুটা সমাধান হয়। আমরা এটা ভেবে আমাদের ক্যামেরার জিনিসপত্রগুলো যত এভিডেন্স ছিল আমাদের কাছে সবকিছু আমরা ডিলিট করে দিই। আশ্চর্যজনকভাবে সেই জিনিসগুলো ডিলিট করার পর আমাদের যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করে। প্রায় 7 থেকে 8টা বছর আমাদের এভাবেই কাটে এবং বর্তমানে আমাদের সেই সমস্যাগুলো কেটে গিয়েছে। আসলে কিছু কিছু জিনিস বা কিছু কিছু জায়গা এতটাই ভয়ঙ্কর হয় যে সেই সমস্ত জায়গা বা সেই সমস্ত জিনিসের ছবি পর্যন্ত মানুষের জীবনকে একদম জাহান্নামে পরিণত করতে পারে। সেটার সাক্ষাৎ উদাহরণ হচ্ছে আমি, রাজীব এবং কনক। আসসালামু আলাইকুম। এই ছিল আমাদের ঘটনা। তো প্রিয় লিসেনার্স, এই ছিল মানে রাজীব, কনক এবং ইরফানের শেয়ার করা ঘটনা। তো আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ফিরে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।
জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর আরও একটি ঘটনা পড়ে শোনাচ্ছি আপনাদের, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভূত.com-এর সাথে আছেন। আমি মাহমুদা কিশোরগঞ্জের কটিয়াদি থেকে আপনাদের সাথে আছি এবং আমার সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা শেয়ার করব। 2012 সাল থেকে আমি ভূত FM ও বর্তমানে ভূত.com-এর সাথে আছি। আমি আগে খুব ভীত ছিলাম, কিন্তু ভূত FM শোনার পরে আমার ভয় অনেকটা কেটে গেছে। এখন রাতের বেলা একা একা বাইরে বসে ভূত.com শুনি, এই জন্য বাড়িতে অনেক বকা শুনতে হয়। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা 1, সাল 2001। তখন আমি আমার দাদুর বাড়ি নরসিংদী জেলার একটা থানায় অর্থাৎ চর লক্ষ্মীপুরে ছিলাম। আমাদের বাড়ির দুই পাশে নদী, মাঝে চরের মতো একটা এলাকা। বর্ষাকালে নদীর পানি আমাদের ঘরের পেছন পর্যন্ত আসতো। আমাদের ঘরের সামনে আমার দাদু আর কাকার ঘর, এরপর মাটির রাস্তা, রাস্তা থেকে কিছুটা নিচে ফসলের মাঠ, এরপর আবার নদী। বর্ষাকালে নদীর পানি রাস্তা পর্যন্ত আসে। আমার বাবা ঢাকায় ব্যবসা করতেন। 2-3 মাস পর পর তিনি বাসায় আসতেন। তখন বর্ষাকাল, বাবা আমার জন্য ঢাকা থেকে ছোট ছাতা কিনে নিয়ে বাড়িতে আসেন। বিকেলে আমার বাবাকে দোকান থেকে কিছু জিনিস আনার কথা বললে উনি বাজারে চলে যান। আমাদের বাড়ি থেকে বাজার 5 মিনিটের হাঁটা পথ। বাবা যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়। মা ঘরে শুটকি পিঠা তৈরি করছিলেন, আমার কাকারা পিঠা খাচ্ছে। আমি বারবার দরজা খুলে বাইরে দেখছি বৃষ্টি কমেছে কিনা, বাবা আসলো কিনা। সন্ধ্যা হয়ে গেছে, তবুও বাবা আসছেন না দেখে আমি ছাতা নিয়ে রাস্তায় চলে আসি। রাস্তার অপর পাশে ছিল বড় দুটি তুলা গাছ আর বাঁশঝাড়। সেই দুই পাশের বাঁশঝাড়গুলো রাস্তার উপর এমনভাবে পড়েছিল যেন দিনের বেলাতেও রাস্তা অন্ধকার দেখায়। আমি তুলা গাছের নিচে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছি। তখন দেখি সাদা কাপড় পরা 3-4 জন লোক আমার দিকে এগিয়ে আসছে, যাদের মাথা ছিল বাঁশঝাড়ের ওপরে। আমি শুধু তাদের পা দেখতে পেয়েছি। মাথা দেখার জন্য ওপরের দিকে তাকিয়ে থাকি। ছোট ছিলাম, তাই জিন ভূত কি বুঝতে পারতাম না। দেখতে দেখতে পাগুলো আমার সামনে চলে আসে, আমার থেকে ঠিক 10 কি 15 হাত দূরে। আমি তখন ওপরের দিকে তাকিয়ে তাদের মাথা দেখার চেষ্টা করছি। তখনই আমার কাকা এসে আমাকে কোলে তুলে নেয়। আমি কাকাকে পাগুলোর দিকে তাকাতে ইশারা করি, জিজ্ঞেস করি, কাকা, লোকগুলো কত বড়, মাথা দেখা যায় না। কাকা রাস্তার দিকে তাকিয়ে বলে, আম্মু, ওখানে তো কেউ নেই, তুমি কি দেখেছ? আমি বারবার কাকাকে দেখানোর চেষ্টা করি, কিন্তু কাকা বলে সেখানে কেউ নেই। এরপর কাকা আমাকে কোলে নিয়ে ঘরে চলে আসে। আমি জানি না সেদিন কি দেখেছি, আর কাকা না আসলে আমার সেদিন কি হতো। ঘটনা 2, সাল 2025, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, স্থান কিশোরগঞ্জের কটিয়াদি থানা। আমার শ্বশুর বাড়ির বর্ণনাটা দিয়ে নেই, তাহলে ঘটনা বুঝতে সুবিধা হবে। আমার শ্বশুর বাড়ির ভিটা উত্তর দক্ষিণে লম্বা। বাড়ির উত্তর দিকে একটা পাকা ঘর, আর পেছনে কোনো বাড়ি ঘর নেই, পানির বরজ, ফসলের মাঠ। দক্ষিণ দিকে একটা পাকা ঘরের সামনে রাস্তা, রাস্তার অপর পাশে নদী। উত্তর দিকের ঘরে আমার শ্বশুর শাশুড়ি, আর দক্ষিণ দিকের ঘরে আমি ও আমার স্বামী থাকি। আমার স্বামী চাকরি সূত্রে ঢাকায় থাকে। আমার শ্বশুর শাশুড়ির ঘরে আমি ঘুমাই। আমি ভূত.com শুরুর দিকের এপিসোডগুলো মিস করার কারণে ইউটিউব থেকে ডাউনলোড করে শুনতাম। রমজান মাসের আর কিছুদিন বাকি, তাই বাড়িঘর পরিষ্কারে এতটাই ব্যস্ত ছিলাম যে 3 দিন ধরে ভূত.com শুনতে পারছি না। চতুর্থ দিন আমি পাখা চালু করে পাতলা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। ঘুমের মধ্যে আমি অনুভব করি আমার খাট কাঁপছে। আমার ঘুম হালকা হয়ে যায়। আমি চোখ বন্ধ অবস্থায় প্রথমে ভূমিকম্প মনে করে শুয়ে থাকি, কিন্তু তখনও খাট কাঁপছিল। অনেক সময় ধরে খাট কাঁপার কারণে আমি সজাগ হয়ে যাই, আর চোখ বন্ধ অবস্থায় চিন্তা করি, এত সময় ধরে তো ভূমিকম্প হওয়ার কথা নয়, খাট কাঁপছে কেন? আমি তখন পুরোপুরি সজাগ হয়ে যাই। আমার মনে হয় আমার পায়ের দিকে ডান পাশে কেউ বসে আছে, আর মাদ্রাসার বাচ্চারা পড়ার সময় যেভাবে শরীর দুলিয়ে দুলিয়ে পড়ে, ঠিক সেইভাবে শরীর দুলাচ্ছে, যার জন্য খাট কাঁপছে। আমি আস্তে করে কম্বল সরিয়ে আমার চোখ দুটো বের করে বাইরে দেখি কি হচ্ছে। আমি কম্বলের নিচ থেকে বাইরে তাকিয়ে দেখি ঘরের লাইট অন করা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি লাইট অফ করে শুয়েছিলাম। আমার পায়ের কাছে কেউ বসে আছে।
আমার মনে একটু ভয় কাজ করছে, তবুও আমি চোখ বন্ধ করে আস্তে করে কম্বল দিয়ে মুখটা ঢেকে ফেলি। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করি, কিন্তু 3টা আয়াত পড়ার পরে আমার সারা শরীর অবশ হয়ে যায়। আমি আর কিছু মনে করতে পারছিলাম না, আমার কোনো সূরা মনে আসছিল না। আর তখনই আমার মনে হয় অবয়বটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখ দুটো আগুনের মতো লাল। আমি তার নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছি। তার নিঃশ্বাস এত গরম ছিল, আমার মনে হলো কম্বলের ভেতরে কেউ আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। ভয়ে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শরীর অবশ হয়ে যাওয়ার কারণে আমি নড়াচড়াও করতে পারছিলাম না। কিছু সময় পর আমার খাটের কাঁপুনি বন্ধ হয়ে যায়, আমার শরীরও স্বাভাবিক হয়ে যায়। আমি এতটাই ভয়ে ছিলাম যে কম্বলের নিচ থেকে মাথা বের করার সাহস পাচ্ছিলাম না পাশে থাকা শ্বশুর শাশুড়িকে ডাকতে, অর্থাৎ পাশের ঘরে থাকা শ্বশুর শাশুড়িকে ডাকতে। এভাবে কিছু সময় পার হয়ে যাওয়ার পরে কিছুটা সাহস সঞ্চয় করে আমি লাইট অফ করি এবং অন্ধকারে তখন আর কিছু দেখা যায় না। আমি আমার শ্বশুর শাশুড়িকে ডাক দেই, কিন্তু ওনাদের রুম থেকে কোনো সাড়া আসে না। আমি ভয় পাই এটা ভেবে যে আমি শাশুড়িকে ডাক দেওয়ার পরেও অবয়বটা আবার রেগে যাবে না তো। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার শাশুড়িকে ডাক দেই আর চিন্তা করি উনি আমার ডাক শুনে সজাগ যদি হয়ে যায় তাহলে অবয়বটা আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। এভাবে 3বার ডাক দেওয়ার পরে শাশুড়ি সাড়া দেয়। আমি তখন ওনাকে আমার রুমে এসে লাইট অন করতে বলি। উনি লাইট অন করে দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করেন। আমি লাইট অন করতে বলি। উনি লাইট অন করলে আমি স্বপ্ন দেখেছি বলে জানাই। উনি আমার সঙ্গে থাকতে চান, আমি মানা করে দেই। লাইট অন থাকলেই হবে, ভয় পাবো না। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এটা স্বপ্ন ছিল না, পুরো ঘটনাটা আমি সজাগ থাকা অবস্থায় দেখেছি। পরদিন সবাই ঘটনা শুনে আমাকে অনেক বকা দেন, এই বলে যে আমি ভূতের গল্প শুনি তাই এমন হয়েছে। আমি যেন এই সবার না শুনি। আমি তখন মজা করে সবাইকে বলি, এতদিন ধরে ভূতের গল্প শুনি, 3 দিন ধরে শুনছি না, তাই ভূত এসেছিল আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আমরা এখন যাব আমাদের তৃতীয় অডিও ক্লিপে। তার আগে মনে করিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। এখানে আপনাদের ঘটনা পাঠাতে হবে এবং আপনাদের যদি কোনো ঘটনা থাকে অবশ্যই শেয়ার করুন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনিও সবসময় ভালোর দলেই থাকেন, আমরা জানি। আমার নাম মোহাম্মদ জারহাত হুসাইন লিওন। আমি মাদারীপুরে থাকি। মাদারীপুর আমার বাসা, বাট আমি রিসেন্ট ইতালিতে থাকি। আমার দুঃসম্পর্কের এক নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আজকে আমি শেয়ার করব। অনেক আগের থেকে আমি চাইছিলাম, বাট বাইরে থাকার কারণে ইমেল লেখার মতন সময় হয়ে ওঠেনি। আর এটা আমার প্রথমবার, তো তাই আমি ভয়েস রেকর্ডটা দিয়ে ট্রাই করছি। যদি ভালো লাগে প্রচার করবেন। আমার দুঃসম্পর্কের তার নাম মোহাম্মদ রহিম, ছদ্মনাম। সালটা 1990 দিকে। তার
ব্যবসায়িক দিক বলতে তিনি খামার করতেন, জমি জমা করতেন, তার জমিতে চাষবাস করতেন। তো স্বাভাবিক ব্যাপার, আগে তারা রাত্রেবেলা মাঝরাতে ফজরের আয়োজনের 2-1 ঘন্টা আগে তারা জমিতে আইল কাটতে যেতেন, যেটা আমাদের মাদারীপুরের ভাষায় বলে আইল কাটা, জমির সাইড কাটতো। তো নানাদের জমিতে কাকতারুয়া ছিল, আশেপাশে কোনো জমিতে ছিল না, তাদের জমিতে ছিল। তো নানা এভাবে একদিন রাতে আইল কাটতে যায়, আর সে কখনো টর্চ লাইট ইউজ করতো না, সে হারিকেন নিয়ে যেত। একটা হারিকেন, একটা কোদাল নিয়ে নানা বের হয়। যাওয়ার পরে সে হারিকেনটা সাইডে রেখে আইল কাটা শুরু করে। তার জমির পাশে ছোট একটা পুকুর ছিল, ডোবার মতো। তো সে আইল কাটতে কাটতে কিছুক্ষণ পরে না তাকে বাম দিক থেকে কেউ একটা ঢিল ছুঁড়ে মারে। তো নানা জোরে জিজ্ঞেস করে, কে এখানে? কেউ কোনো উত্তর দেয় না। তার কিছুক্ষণ পর নানা আবার স্টার্ট করে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে আবার একজন ঢিল ছুঁড়ে মারে। নানা এবার হারিকেনটা হাতে নেয়। সে আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, দেখে কেউ নেই। আর আগের যুগের মানুষ, তারা একটু সাহসী ছিল, এই জন্য তেমন কিছু সে মনে করেনি, হয়তো কেউ মজা করছে। কারণ ওই টাইমে অন্য কেউ হয়তো তার জমির আইল কাটতে পারে বা জমির কোনো কাজের জন্য আসতে পারে, স্বাভাবিক। তো তিনি আইল কাটতে কাটতে যখন ওই ডোবার কাছাকাছি চলে যান, রাসেল ভাই বিশ্বাস করবেন না, হুট করে তার পাশ দিয়ে একদম তার গা ঘেঁষে কেউ একজন দৌড় দিয়ে ওই ডোবায় ঝাঁপ দেয়। নানা স্পষ্ট দেখে ডোবায় কেউ ঝাঁপ দিছে, আর একদম ক্লিয়ারলি ফিল করেন তার গা ঘেঁষে কেউ দৌড় দেওয়া চলে গেল। তো নানা বিষয়টা রিয়েলাইজ করে। হারিকেন নিয়ে আর কতটুকু দেখা যাবে, তারপরও ট্রাই করে, দেখে কোনো কিছু দেখা যাচ্ছে না, কেউ নাই, পানিও নড়তেছে না। তো এভাবে করে নানা হালকা একটু ভয় পেয়ে যায়। হালকা ভয় পাওয়ার কারণে সে মনে করে যে এখন এই জায়গায় থাকার দরকার নাই। আর তারা যত সাহসী হোক, তাদের আরেকটা বিশ্বাস ছিল খারাপ বলতে কিছু হয়। দ্যাটস ওয়াই সে ওখান থেকে চলে আসার প্ল্যান করে। তো সে যখন ব্যাক করবে, তখন পিছনে তাকিয়ে একটা জিনিস নোটিস করে যে তার জমিতে কাকতারুয়াটা নেই। তো হঠাৎ করে দেখে যে কাকতারুয়া নেই কেন। সে জমিতে যখন আসতেছিল তখন দেখে কাকতারুয়া আছে, কোনো জোরে বাতাস হইল না, কিচ্ছু হইল না। এমন না যে কাকতারুয়া ভেঙে পড়ে গেছেন, না। তো জিনিসটা দেখা সে মনে করে হবে একটা কিছু, যেহেতু রিসেন্ট এমন একটা কাহিনী দেখছে, তার তাড়াতাড়ি জায়গাটা লিভ করা দরকার। তেমন ভাবে নানা হাঁটতেছে। সে যখন জমি থেকে রাস্তার দিকে উঠে, তখন দেখে যে রাস্তার মাঝখানে কাকতারুয়াটা গাড়া। ট্রাস্ট মি, এমন একটা কাহিনী যে কেউ দেখলে হ্যাঁ ঠিক আছে, নর্মাল বা এরকম ভয়ানক কিছুর ভিতরে স্বাভাবিক, কিন্তু যে দেখে সেই বুঝে ভাই এটা কতটা পরিমাণ ভয়ানক একটা বিষয়। রাস্তার মাঝখানে কাকতারুয়াটা একদম স্টিল দাঁড়ায় আছে, নানা সামনাসামনি দেখতেছে। তিনি যেভাবে বলতেছিল যে, আমি তার ভাষায় বলি, আমি যখন
কাকতারুয়াটা দেখি আমার ইচ্ছে করতেছিল আমি ওই জায়গা থেকে দূর দিয়ে চলে যাই, বাট আমার পা চলতেছিল না। আমার ইচ্ছে করতেছিল আমি চিৎকার দেই, বাট আমার কেন যেন মুখ দিয়ে কোনো সাউন্ড হইতেছিল না। তারপর আমি ট্রাই করছি একটু সামনে হাইটা যাওয়ার, অথবা আমার অন্য কোনো রাস্তা নাই ওই রাস্তা বাদে আমার বাড়িতে যাওয়ার, ওই রাস্তাতেই কাকতারুয়া দাঁড়ানো। আমি আস্তে আস্তে করে সামনের দিকে সাইড কেটে চলে যাওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু কাকতারুয়ার পিছনে একটা মহিলা দাঁড়ানো ছিল, বোরকা পরা। তার মুখটা এত পরিমাণ জঘন্য, এত পরিমাণ অন্যরকম ভয়ানক, আমি বলে বোঝাইতে পারবো না। সে এক দৃষ্টিতে আমার দিক তাকানো, তার চোখে কোনো পলক পড়তেছে না, আর মুখটা দেখলে মনে হয় একদম ফর্সা, লাগ পানিতে ডুবে মারা গেছে এমন কেউ। মানে একদম পানি লাগা থাকলে যেমন হয় না সাদা ফর্সা হয়ে যায়, এমন। তো নানা জিনিসটা দেখে অনেক ভয় পায়। সে অনেক ট্রাই করার পরেও একদম একটা চিৎকার দিয়া পয়রা অজ্ঞান হয়ে যায়। তারপর তার যখন জ্ঞান ফেরে, সে দেখে সে বাড়িতে তার বাবা তার মাথার কাছে বসা। তো সে তার বাবাকে বলতেছে, বাবা এমন এমন তো দেখছি, ঘটনা কি? তার বাবা তারপর বলে, আমি তার ভাষায় বলি, দেখ রহিম, আমার ওই জমিটা অনেক আগের, আমার দাদা আমার দিয়ে গেছে। ওই জমির সমস্যা বলতে অনেকে কয় অনেক খারাপ কিছু আছে, আমি এমন জানি না, কিন্তু শুনছি। কিন্তু আজকে গতকালকে তোর লগে যে কাহিনীটা হয়ে গেল, এর লেগা আমার খুব খারাপ লাগে, ওই জমি বেচা দিমগা। তো নানার যে বাবা, সে তেমন একটা কিছু শেয়ার করে না। যাক, এভাবে কাটে প্রায় 4 মাস। 4 মাস কাটার পরে নানার যে বাবা ছিলেন সে মারা যায়। মারা যাওয়ার পরে সেই নানা একটা জিনিস খুব নোটিস করে, ওই জমিটাতে কাকতারুয়াটা নেই। আর একটা কথা কি, কাকতারুয়াটা ওই দিন রাতে নানা যে দেখছে রাস্তায় চলে আসছিল, বাট পরে কিন্তু ঠিকই কাকতারুয়াটা জমিতে একদম তার জায়গায় শিফট হয়ে যায়। কাকতারুয়াটার কাছে সে কখনো যাওয়ার ট্রাই করে না, মানে মেনলি নানা আর ওই জমি করতে যায় না, অন্যদেরকে দিয়ে ওই জমিটা চাষ করাইতো, বাট জমি বিক্রি করে নাই। ওই জমিতে দেখে কাকতারুয়া নাই। তো যাদের আন্ডারে জমিটা ছিল, যাদের দায়িত্বে, তাদেরকে জিজ্ঞেস করে কাকতারুয়া কোথায়। তারা বলে, আমরা তো জানি না, গতকাল কে ছিল, আজকে নাই। মানে নানার বাবা যেদিন মারা যায় তারপরের দিন মানে কাকতারুয়া নাই। তো নানা জিনিসটা অন্যরকম নেয়। তো তিনি গিয়া তার যে বড় বোন, তার থেকে অনেক বয়সে বড়, তার বড় বোনকে জিজ্ঞেস করে যে, আপা এমন এমন কি, কাকতারুয়া নাই কেন? আমার তো অনেক প্যাস লাগে, কাহিনীকে আমার কেউ এমন ভাবে বলে নাই। তো বলতেছেন তার বড় বোন, তার ভাষায় বলি, আব্বাই যখন যুবক ছিল, অল্প বয়স ছিল, সে এক মহিলার অনেক ভালোবাসত। ওই মহিলাও তারা অনেক ভালোবাসত, কিন্তু দাদা এলোগা মাল লাগে তারে বিয়া দিয়া দেয় জোর কইরা। তো আব্বাই দাদারা অনেক সম্মান করতো, এর লেগে আব্বাই কখনো কিছু কয় নাই। তো এই কষ্টে আব্বাই যে মহিলারে ভালোবাসতো, ওই মহিলা ওই জমির পাশে ওই ডোবায় গিয়া ঝাঁপ দিয়া আত্মহত্যা করে।
আত্মহত্যা করার পর আব্বাই যখন জিনিসটা জানে, হ্যাঁ অনেক কষ্ট পায়। তো তার কাছে ওই মহিলার স্মৃতি বলতে কিছুই ছিল না। তো আব্বার কাছে ওই মহিলার একটা কাপড় ছিল। তা আব্বাই করছে কি, আমাকে যে জমি, ওই কাকতারুয়ারে যে ওই কাপড়টা পরাই আর কি কাকতারুয়াটা রাখছিল, আর জমিটাও একদম ওই ডোবার লগে। তো মানুষে কইতো যে ওই পিটির আত্মা নাকি ওই কাকতারুয়ার ভিতরে। আব্বাই অনেকবার চেষ্টা করছে, কাকতারুয়ারে ভাইঙা ফালাই দিয়েছে, কাকতারুয়া রাখে নাই। তারপরও না, রাত্রে ভাঙছে, সকালে দেয় কাকতারুয়া আবার জমির ভিতরে, সকালে ভাঙছে, রাত্রে দেয় জমির ভিতরে কাকতারুয়া। এরকম কাহিনীর পরে আব্বা এটা কেউ লাগে আর কয়ও নাই, আর কেউ জানেও নাই, লুকায়া রাখছে জিনিসটা। তো ওই নানার বড় বোন তাকে এইভাবে বলার পরে নানা তখন জিনিসটা জানতে পারে। তারপরে সে গ্রামের যারা ছিল জমি জমা নিয়ে, যাদের সাথে আর কি বেচা কেনা, তাদের সাথে কথা বলে ওই জমিটা বিক্রি করে দেয়। তো এই যে জমি বা এই যে ঘটনা, এইটা মাদারীপুরেরই কোন একটা জায়গার নামটা আমি উল্লেখ করব না। এটা আমাকে নানা একদম সত্যি বলছেন, সত্যি ঘটনা। তেমন হওয়ার পরে আমার ওই নানা যিনি দুঃসম্পর্কে, উনি এখনো বেঁচে আছেন। ওনার কাছে জিজ্ঞেস করলে এখনো উনি বলে, খুলে বলে, কিন্তু যখন বলে তখন তার ভিতরে একটা ভয় কাজ করে। তো এখন আর তেমন কোনো সমস্যা নাই। ওই জমিতে ওই কাকতারুয়া বা কোনো অন্যরা কিনছে জমি, ঠিকঠাক ভাবে চাষ করে। যাই হোক রাসেল ভাই, আমার কাহিনীটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে শেয়ার করবেন আর আমাকে জানাবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক comes alive. Booth.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আল রুমান। আমার বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলার হামিরকুচ্ছি ইউনিয়নের তালগড়িয়া গ্রামে। তো আমি আপনার Voot.com অনেকদিন থেকে শুনছি, যদিও প্রায় বছরখানেক হচ্ছে। আমার ফুফাতো ভাইয়ের কাছ থেকে আপনার Voot.com এর কথা শুনে আমি Voot.com শুনতে শুরু করি। তো আমি আজকে আপনার সাথে একটা ঘটনা শেয়ার করব। সেই ঘটনাটি আমার নানার সাথে, নিজের নানার সাথে ঘটেছে। তো আমার নানার বাড়ি আমাদের পাশের গ্রাম, মানে হামিরকুচ্ছা ইউনিয়নে। তো আমার নানার নাম মোহাম্মদ এমদাদুল হক। আমার নানা একজন সাহসী মানুষ, যদিও আমার নানার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। আমার নানাও একজন খুব সাহসী মানুষ ছিলেন। তো আমার নানা মেকানিক ছিলেন, আবার আর আপনার ওই যে পাইপ বা মোটর যেটা আমরা গ্রামের ভাষায় যেটা পুঁতা বলি, বা মোটর ইনস্টলেশন, সেটার কাজও আমার নানা করতে পারতেন। টিউবওয়েল ইনস্টলেশন এরকম। তো আমার নানা এরকম করতে করতে তার দিনকাল ভালোই চলছিল মোটামুটি।
তো তিনি হঠাৎ করে তার কিছুদিন থেকে পেটে ব্যথা শুরু হয়, আর পেট ও বুকের মাঝে একটু একটু উঁচু হয়ে যায়, জায়গাটা উঁচু হয়ে বা বলতে পারেন টিউমারের মতো হয়ে যায়। তখন 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 সে অনেক চিকিৎসা করায়, ওষুধপাতি খায়, কবিরাজ দেখায়, ভালো হচ্ছিল না কোনো রকম, আরও বেড়েই যাচ্ছিল ব্যথা। তো এরকম করে চলতে থাকে দিনের পর দিন। তো একদিন শীতের সকালে তিনি আমাদের গ্রামে আমাদের এখানে ওই যে রস সংগ্রহ করা হয় খেজুরের গুড় তৈরি করার জন্য, বা আমরা গ্রাম্য ভাষায় লালি বলি যেটাকে, সেটা বানানোর জন্য রস সংগ্রহ করা হয়। সেই রস সংগ্রহ করার জন্য তার নিজস্ব গাছে হাঁড়ি পাতা ছিল, সেই হাঁড়ি সংগ্রহ করার জন্য গেছে। তো যাওয়ার পরে উনি হাঁড়ি সংগ্রহ করা প্রায় শেষ, তিনি বাড়ির দিকে আসছেন। তখন হঠাৎ করে পিছন থেকে কেউ একজন তাকে ডাক দিয়ে বললেন, এমদাদ, পিছিয়ে আয়, তোর সাথে কথা আছে। তখন নানু গেলেন, নানু চিনতে পারলেন না যে কে। একজন লম্বা মানুষ, আলখেল্লা পরিহিত, মাথায় টুপি, গাল ভর্তি দাড়ি। তিনি বললেন যে তোর নাকি পেটের সমস্যা হয়েছে, হ্যাঁ, তুই এই একটা তেলের বাটি এগিয়ে দিয়ে বললেন যে তুই এটা প্রতিদিন দুপুরে 3 ফোঁটা করে ভাতের সাথে মিশিয়ে খাবি, আর মালিশ করবি, যেখানে উঁচু হয়েছে সেখানে মালিশ করবি। তো আমার নানু বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমার সাথে চলেন, আমার বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করেন, যে খাওয়া দাওয়া করে আমার এত বড় উপকার করলেন, তাহলে আমার খাওয়া দাওয়া করেন, আমার এখানে খাওয়া দাওয়া করেন। তখন সে বললো যে আচ্ছা তুই যা, আমি আসছি। পরে আমার নানু একটু করে যেতে হঠাৎ করে তিনি পিছিয়ে দেখে যে কেউ নাই। তখন আমার নানু একটু ভয় পেয়ে গেছে, মোটামুটি আমার নানু কিন্তু সাহসী মানুষ, সে ভয় পেয়ে গেছে। তখন আমার নানু বাড়িতে চলে আসে, এসে তার বলা মতে সে আমল করতে থাকে, তখন সে আস্তে আস্তে ভালো হয়ে যায়। এই ছিল মোটামুটি আমার নানার সাথে ঘটা ঘটনা। আমি জানি না, এখন আমার নানু জানে না যে সে কে ছিল, মানুষ ছিল না অন্য কিছু ছিল না কি ছিল, আমার নানা এখনো বলতে পারবে না যে সে কি ছিল। তো এটাই ছিল মূলত আমার ঘটনা। যদি ঘটনা সিলেক্ট হয় তাহলে আমাকে একটা ফোন করেন, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আর কোন এপিসোডে সিলেক্ট হয়েছে সেটা আমাকে জানিয়ে। Bhoot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ রাসেল। আশা করি আপনিও ভালো আছেন। আমি ঢাকা ধামরাই থেকে বলতেছি। আমি অনেক দিন ধরে ভূতে ফিল্ম শুনি, ভালো লাগে। আমি এই জন্য ভাবলাম আমি একটা ভয়েস পাঠাই, আমার কখনো পাঠানো হয়নি। চলেন শুরু করি, এত কথা না বলে। ঘটনাটা আমার গ্রামের পাশের গ্রামই, তো এক হিসেবে কাকা লাগে। তখন থেকে প্রায় 8-9 বছর আগের ঘটনা। সে এমনি কাজ করতো, মাঝে মধ্যে টুকটাক ব্যবসা করতো, মানে ছোটোখাটো ব্যবসা। সে সিজনে ব্যবসা, ফল ফুল এগুলো করতো। তো ভাবলো আর কি তালের ব্যবসা করতে, এমনি মাঝে মধ্যে তালের ব্যবসা করে। তো আমার থেকে 2-3 এলাকা পর, প্রায় 3-4 কিলোমিটার এরকম হবে। তো এখানে তাল গাছের বাগান ছিল, সেভাবে ওই জায়গা থেকে তাল কিনে গ্রামে বেচবো। তো গাছটায় অনেক রহস্যময়, অনেক ঘটনা আছে গাছের সাথে। কেউ সাহস পায় না তাল গাছে ওই দিয়ে তাল পাড়ার জন্য। তো সিদ্ধান্ত নিয়ে গেছে তাল কাটবো। তো যায় ওই জায়গায়, অনেকজন ওকে না করে যে গাছ উঠিস না, ওই তাল গাছ ভালো না, বা অনেক কিছু হয়েছে, কেউ তাল নেয় না, তোরা তাল নিতে আইসিস, তোরা জায়গায় যাইস না। তো কার কথা শুনে না, তো যায়। তাও অনেক জনের কথাই বলে, কিন্তু কোনো কানে নেয় না এই কথাগুলো। তো গাছে যাওয়ার পর ওই গাছে ঠিক মতো উঠে, সমস্যা হয় না। গাছে ওঠার পরে আপনার তাল গাছ ওঠার পরে দেখে তাল গাছের মাথায় শোল মাছ,
মানে শোল মাছ, গজার মাছ, যেটা শোল মাছের মতো দেখতে বড় হয়, গজার মাছ, ওটা আমাদের এলাকায় গজার মাছ বলে, অন্য জায়গায় কি বলে তা জানি না। ওই মাছ তো ভাবে কি রে, গাছের ভিতরে মাছ, তো দেরি করে না, ওর হাতে ধাউ থাকে, ওই ধাউ দিয়া একদম মাঝখানে বরাবর কোপ মারে বসে। তো কোপ মারার পর ওই 2 টুকরা হয়ে নিচে পড়ে যায়, ওই গজার মাছটা পড়ে যায় নিচে। তো ও দেরি করে না, তাল পারে না পারার বাদ দেয়, নিচে নেমে যায়। নিচে নামার পর নিচে যায়, দেখি কোনো মাছও নাই, কিচ্ছু নাই, কোনো রক্ত টক্ত কিচ্ছু নাই। ওই তো ঘাবড়ায় ওইখান থেকে এসে পড়ে। আসার পর বাড়ি এগুলো বলে না, কিছুদিন পর হঠাৎ পাগল হয়ে যায়, সেন্স হারায় ফেলায় পাগল হয়ে যায়। তো পাগল হওয়ার পরে অনেক কবিরাজ দেখানোর পর ঠিক করে। তো ওই সময় বাড়ি সবাই বলে যে এমনি ঘটনা, তো ঘটনা এরকম। তোর বাড়ির লোক অনেক ফ্যামিলি কবিরাজ দেখায়, ডাক্তার মাক্তার অনেক কিছু দেখায়, তা কোনো কাজ হয় না। 3 থেকে 4 মাস ভালো থাকে, আবার 3-4 মাস পাগল হয়ে যায়। পাগল হওয়ার পর এমনি করতে করতে কয়েক বছর যায়। হঠাৎ একদিন ও বাসা থেকে পাগল আর কি, যখন পাগল হয়ে যায়, ওই বাসা থেকে বের হয়ে সোজাসুজি আমাদের গ্রামের দিকে দৌড় দেয়। তো আবার এর ভিতরে একটা আছে, ওর পানি দেখলে ও পাগল হয়ে যায় পানিতে নামার জন্য। তো পানির দিকে টানে খেলে, ওরে যে জিনিসটা মেরে ফেলাইছই বা কূপ দিছে, ওটা তো মরে নাই, কিছু হয় না, ওটা আর কি ওইদিকে হয়ে গেছে, মানে কূপ দেওয়ার পরে ওর পিছে লাগছে, ওর ভিতরে ঢুকে গেছে। তো দৌড়ে আসে পানির দিকে। তো পানিতে আমাদের এখানে আবার একটা আছে ফার্ম, পোলট্রি ফার্ম, ওখানে যত আবর্জনা ময়লা পানি, ওই যে একটা ছোট পুকুরের মতো ওই জায়গায় রাখতো। তো ওই জায়গায় ফালায়, ওখানে পানি সময় আবার বৃষ্টির দিন, তো পানি জমে গেছে অনেক। তো ওইখানে লাফ দেওয়ার পর ওরে নিচে নিয়ে যায়, একদম পানির ভিতরে নিয়ে, পানি নিচে সে পাগল, সাঁতার করে পারতে পারে না, তো নিচে নেমে যায়। তো এই সময় আমি আমার বাসায় ভাত খেতেছি, তো ভাত খাওয়ার প্রায় অর্ধেক হয়ে গেছে। তো হয়ে গেছে, আমি অর্ধেক খাওয়া শেষ। তো হঠাৎ করে দেখি বাইরে অনেক চিল্লাচিল্লি হইতেছে, আওয়াজ হয়ে বেরিয়েছে। তো আমিও খাওয়া দাওয়া শেষ, তাড়াতাড়ি শেষ করে হাত দিয়ে যাই, দৌড় দেওয়ার দিকে যাই। যাওয়ার পরে দেখি, তাও আমার এখান থেকে 5 থেকে 7 মিনিট লাগছে খাওয়া শেষ করতে। এই সময় দেখি যে মানে আউকাও যে শুনি যে কাকায় সেই কাকায় পানিতে লাফ দিছে। পানিতে লাফ দেওয়ার পর অনেক মানুষই আর কি, কেউ সাহস পেতেছে না যে নিচে নামার, এমনি তো ওর সাথে জিনিস আছে, আপনার অন্য কিছু হতে পারে, অনেক বিপদ হইতে পারে, এই ভাইবে কেউ আর কি লাভ দেয় না। আর বাড়ির লোকও আর কি লাঠি দেয় খুঁচাইতেছে, মানে পানির ভিতরে লাঠি দিয়ে খুঁজতেছে। তো লাঠি দিয়ে খোঁজার পর আমি আবার ভাবি যে আমি নামি, আমার নিজের চোখে দেখা, আমি এটা প্রমাণ আছি, মানে আমি ভাবি নামার পর আমি ওখানে নামি ফার্স্টে আমি নামি। ওখানে আমার স্বাস্থ্য ভাই ছিল, অনেকগুলো ভাই ছিল, বড় ভাই। তোর আবার রেডি আছে যে ওরা যদি কিছু হয়, আমার কিছু যদি হয়ে যায়, মানে ওরা নামবো। তেমন একটা বড় পুকুর না, ছোট, ওই যে ময়লা জলা ফারানে, শুধু ভাবিনি যে ময়লা আছে না কি আছে, ওটা দেখার টাইম নেই, মানে ওই লোকটা অনেক ভালো ছিল। তো নামার পর আরেকজন নামে, ওই এক সাইডে আমি এক সাইডে। তো আমি আবার ডুব দেওয়ার পরে আমি ওর সাথে হাতের সাথে চলাই, আমি পাওয়ার পরে টান দেয়, যখনই ডুব দেয় উঠানোর পর মানে কি বলবো, মাথাটা লোকাতে দিক দেন নিচে, আর লোক এমনি আর কি হাত পা উপরে, এই মাথাটা মাটির দিকে। তো ওঠার পরে উঠাই 7 থেকে 8 মিনিট, তার বেশি হয়ে যাবে, পানির নিচে ছিল। বলবেন ভাই রাসেল ভাই, 1 ফোঁটাও পানি ওর ভিতরে ঢুকে নাই, 1 ফোঁটাও পানি খায় নাই, ওই অজ্ঞান হয় নাই, স্বাভাবিক চোখ খুলে আসলো। তো পরে ডাক্তারখানাও নিতে হয় নাই, তো ডাইরেক্ট বাসায় নিয়ে গেছে, বাসায় নিয়ে গোসল টোসল করাইছে। আলহামদুলিল্লাহ ওই সঙ্গে ঠিকই ছিল। তো ঠিক ছিল, কিন্তু
ভাবছেন কি এখনই গল্প শেষ? না, এখন তো তারপরে ওখানে ঠিকঠাক করে অনেক কবিরাজ টবিরাজ দেখায়, কিছুদিনের জন্য আবার ভালো হয়, তো হঠাৎ করে আবার একদিন ভালো হয়ে যায়। তো আমার আবার ছোট্ট একটা দোকান ছিল, দোকানে মাঝে মধ্যে আসতো, বাকি টাকি খাইতো। তো হঠাৎ করে একদিন করেছে, কাকা আমি তো পাবনার মেন্টাল হাসপাতাল যাবো, অনেক কবিরাজ টবিরাজ গেলাম, কিছুই তো হইলো না। তো আমরা ভাবলাম ভালো হয়েছে, অনুযায়ী দেখো যে ঠিক হয় নাকি। তো নিয়ে যাওয়ার সময় ওই ঘাট পাড়ি দেব না, আড়িচা ঘাট, তখন ওইটা বাড়ির লোকে সবাই বলে যে আমার তো নিয়ে যেতেছো, আমার একটা শেষ ইচ্ছা আছে যে আমি নাকি গোসল করুন। তো বাপ মা ভাবলো যে গোসল করুক, আর আবার শিকল দেয় বাঁধিয়ে রাখতো, শিকল ছেড়ে দেয়, খোলাই দেয়। ওর পানিতে নামার সময় একটা ডুব দেয়, তো এই ডুবে আর ফিরা হয় না। তো আর খুঁজে আর পায় না, ডুব দিয়ে ওখান থেকে ওরা নিয়ে যায় যে জিনিস ওর সাথে ছিল, তো নিয়ে যায়। 3-4 দিন পর আর মরা লাশটা যে জায়গায় ডুব দেয় সেই জায়গাতে উদ্ধার করা, অনেক জায়গায় খোঁজাখুঁজি হয়েছে ফার্স্টে, ওখানে পাইছিল না, পরবর্তীতে 3-4 দিন পর ওখান থেকে আবার উদ্ধার হয়। এই ছিল আমার ঘটনা। অনেক ভুল হয়েছে বা কথা বলতে পারিনি, তো সবাই আমাকে মাফ করে দেবেন। তো আমি একজন ছোটোখাটো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর করি, তো আমার ইউটিউবের নাম RT রাসেল টিভি। আশা করি সবাই ভালো থাকবেন। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। রাত পেয়েছে, আমারও যাওয়ার সময় হয়েছে। আমি আশা করব আজকের ঘটনাটি উপভোগ করেছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলেই সমস্ত কষ্ট সার্থক হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।